আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আ 45 আ বিসিএস রিটেন প্রোগ্রামে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চ্যাট বক্সে অনেকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে থাকবে আরাফাত ভাইয়া। টপিক সম্পর্কিত যেকোনো প্রবলেমের জন্য ভাইয়ের সাথে কথা বলতে চাইলে আপনারা চ্যাট বক্সে ভাইয়ের সাথে কথা বলবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, শোনা যাচ্ছে? জি ভাইয়া, আমি শুনতে পাচ্ছি ভাই। স্ক্রিন ক্লিয়ার আছে ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমি 2-3 মিনিট পরে শুরু করতেছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আসসালামু ওকে, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
45তম বিসিএস লিখিত কোর্স ইংলিশ লেকচার রিডিং কম্প্রিহেনশন 5 লেটার রাইটিং এ লেটার টু দ্য এডিটর। আজকের ক্লাসে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। প্রিপারেশন ফুল দমে ভালো চলতেছে। তো আপনাদের তো 45তম বিসিএস এর বোধহয় রিটেন নিয়ে একটা টেন্টেটিভ ডেট অ্যানাউন্স হয়ে গেছে। বিসিএস এর গ্রুপগুলোতে দেখলাম সম্ভবত আপনাদের অক্টোবরের লাস্টে মানে 31 তারিখে বোধহয় পরীক্ষা শুরু হবে, এরকম একটা ডেট সম্ভবত, মানে একটা টেন্টেটিভ ডেট সম্ভবত অ্যানাউন্স হয়েছে। সো বেশি দিন আর নাই, অগাস্ট তো শেষ, সেপ্টেম্বর অক্টোবর 2 মাস আসে। তো যতটুকু সময় আছে দেখেন যতখানি সম্ভব ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করেন। আজকের টপিকটা খুবই ছোট, আমি বেশিক্ষণ সময় নিব না। আশা করি আপনাদের কিছু কোয়ারিজ থাকতে পারে এই টপিকটা রিলেটেড। সো সেই কোয়ারিজ গুলোর ডেট, অফিসিয়ালি ডেট অ্যানাউন্স হয় নাই, আনঅফিসিয়ালি ডেটটা হচ্ছে গিয়ে পাবলিশ হয়ে গেছে। মানে পিএসসির কিছু যারা দেখা গেছে এডি, তারা হচ্ছে বিভিন্ন ফেসবুক গ্রুপে ইনফরমেশন লিক করে। তো সো মধুদার আপডেট করে একটা গ্রুপ আছে, ওখানে একটা দেখলাম আপনার কি বলেন, এটা টেন্টেটিভ ডেটের অ্যানাউন্সমেন্ট দেখলাম, অক্টোবরের লাস্টের দিকে আপনাদের পরীক্ষাটা হবে সম্ভবত। সো ওদের ইনফরমেশন গুলো মোর অর লেস অথেন্টিক হয়, সম্ভবত এই টাইমেই হয়ে যাবে আমার যতটুকু ধারণা আর কি। সো আসেন, আজকে আমাদের টপিক হচ্ছে কি রাইটিং এ লেটার টু দা এডিটর। ওয়েটেজ হচ্ছে এটা 20 মার্কস। এটা হচ্ছে গিয়ে ফার্স্ট পার্টে লাস্ট টপিকস। ফার্স্ট পার্টে আপনার রিডিং কম্প্রিহেনশনে থিমেটিক রাইটিং এর অ্যান্সার করেন 30 মার্কসের, এর পাশাপাশি ভোকাবের অ্যান্সার করেন 30 মার্কসের। এর বাইরে সামারি রাইটিং নিয়ে লাস্ট ক্লাস ছিল, আবরার ভাই আপনাদের ক্লাসটা নিয়েছিলেন। আর আজকে হচ্ছে কি আমাদের লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার, এটাই কিভাবে লিখতে হবে, এটার কিছু কি বলেন রুলস বলতে পারেন, কিছু রুলস হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো আর কি। এটায় কত পাওয়া পসিবল ভাইয়া? এটায় 14 পাওয়া পসিবল, 14 12 এরকম পাওয়া যেতে পারে। ঠিক আছে, সো আসেন, এখানে কিছু বেসিক কথাবার্তা বলছে যে কেন হচ্ছে কি আপনার সংবাদ লেটার টু দ্য এডিটর এই পার্টটাকে বিসিএস এ অ্যাড করা হয়েছে, এই রিলেটেড কিছু কথাবার্তা আছে। আপনারা দেখছেন যে পত্রিকায় যারা সম্পাদকীয় লেখেন এদের বিভিন্ন ধরনের কোয়ালিফিকেশন থাকে। আহ কেউ ইকোনমিস্ট হয়, কেউ দেখা গেছে রিটায়ার্ড পাবলিক সার্ভেন্ট হয়, কেউ দেখা গেছে যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীতে অলরেডি হয়তো বা এমপ্লয়েড আছে, এরকম লোকজনও থাকতে পারে। টিচাররাও লেখে মোরাললেস। আপনাদের পিএসসির একজন মেম্বার আছেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তেলাওয়ার হোসেন স্যার, উনি হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল বিভিন্ন ইস্যুস নিয়ে সবসময় দেখা গেছে যে আর্টিকেল লেখে। এরকম আর কি বিভিন্ন প্রফেশনের যারা, তারা হচ্ছে গিয়ে সরকারের বিভিন্ন ইনফরমেশনকে বা সরকারের ম্যাস পিপলের হয়তো বা কোনো ইনফরমেশন জানা দরকার, এটার প্রয়োজনীয়তা উপলব্ধি করে হয়তো বা দেখা গেছে যে কোনো একটা আর্টিকেল লেখেন। এখানে ইস্যুসটা কি? ইস্যুসটা হচ্ছে দেখেন, আপনি যখন বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছেন বা যদি আপনি ক্যাডার হন, আপনার অনেক ওয়াইড অ্যাঙ্গেলে হয়তোবা সরকারের পলিসির খুব কাছে থেকে কাজ করার সুযোগ হবে। আপনারা মানে দেখলে খুব অবাক হবেন, অথবা অবাক হবেন না, আপনারা নিজেরাও এটা জানেন। ধরেন আপনি দেখবেন যে কোনো একজন সরকারি এমপ্লয়ি তার কাজ করতে গিয়ে মার খাইছে, এটা নিয়ে সাধারণ মানুষ বলবে খুব ভালো হয়েছে, ওর মার খাওয়াই উচিত ছিল। আবার ধরেন আপনার কোনো একটা মানুষ, সে দেখা গেছে যে আহ কোনো একটা অ্যাক্সিডেন্ট করছে, পত্রিকা হচ্ছে গিয়ে প্রপাগান্ডার মতো করে এটার একটা মানে শিরোনাম দিয়ে দেখা গেছে নিউজটা করছে, মানে শিরোনামটার ভেতরেই একটা হেট্রেড দেখা গেছে ইনজেক্ট করা হয়েছে। এ ধরনের নিউজগুলোতে দেখবেন যে কমেন্ট সেকশনে গেলে, স্পেশালি অনলাইন যেসব পত্রিকা আছে, আপনারা দেখবেন যে প্রচুর পরিমাণে হেট্রেড মানুষের ভেতরে। সো যদি আপনি দেখা গেছে পাবলিক সার্ভিসে কাজ করার সুযোগ পান, সেই ক্ষেত্রে ধরেন এখন একটা জিনিস নিয়ে প্রচুর পরিমাণে প্রপাগান্ডা চলতেছে, এটা হচ্ছে গিয়ে সার্বজনীন পেনশন স্কিম। এটার ভালো দিক কি খারাপ দিক কি এগুলো বিবেচনায় না নিয়ে এক শ্রেণীর মানুষ আছে সমানে হচ্ছে গিয়ে সরকারকে গালিগালাজ করতেছে এবং বলতেছে যে ইলেকশনের আগে শেষ সময়ে এসে
জনগণের টাকা নিয়ে ভেগে যাওয়ার এটা একটা উপায়। মানে সাধারণ মানুষের এতটুকু কমন সেন্স নাই যারা এই ধরনের কমেন্ট করে যে একটা কান্ট্রি ব্যাংক্রাপ্ট, মানে একটা সরকার ব্যাংক্রাপ্ট হলেও একটা কান্ট্রি কখনো ব্যাংক্রাপ্ট হয় না। এবং যদি আপনি কোনো কান্ট্রির কোনো একটা স্পেসিফিক চ্যানেলে ইনভেস্ট করেন, সেক্ষেত্রে সেটা দেওয়ার জন্য তারা সবসময় দায়বদ্ধ। পৃথিবীর ইতিহাসে কোনো মানে রেকর্ড নাই এরকম যে গভর্নমেন্ট কোনো একটা স্কিম চালু করছে, মানে এই পেনশন স্কিম টাইপের, এবং পরবর্তীতে জনগণের কাছ থেকে টাকা নিয়ে তারা পরিশোধ করেন না, এরকমের কোনো রেকর্ড নাই। অথচ মানুষের এসব নিয়ে ভাবার কোনো দরকার নাই। সবাই দেখা গেছে যে সার্বজনীন পেনশন স্কিম এর মতো পজিটিভ একটা উদ্যোগকেও সমানে, মানে সমানে হচ্ছে গিয়ে ক্রিটিসাইজ করতেছে। হ্যাঁ, যদি আপনি ক্রিটিসাইজ এই পার্সপেক্টিভ থেকে করেন যে আমার কথা কি শোনা যাচ্ছে? গালিব ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া, ক্লিয়ার আছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, না হল আপনার একটু করতে হবে, পুনরায় কানেক্ট করতে হবে ভাইয়া। একটু ওই একজন ভাইয়া কথা শুনতে পাচ্ছে না, ওনাকে একটু টেক্সট করে দিন। সো যেটা বলতেছিলাম, আপনি মূল্যস্ফীতির কনটেক্সট থেকে যদি সমালোচনা করেন, দ্যাট সিমস প্রিটি ওকে। যে আজকের টাকার যে ধরনের মান, এখানে যদি আমি কন্টিনিউয়াসলি গভর্নমেন্ট স্ট্যান্ডার্ডেও ইনফ্লেশন হিসেব করি, সেক্ষেত্রে আজ থেকে ধরেন 30 বছর পরে যখন আমাকে পে ব্যাক করা হবে, সেটার দেখা গেছে যে ভ্যালিউ অফ মানি কতটা দেখা গেছে যে বর্তমানের সাপেক্ষে স্ট্যান্ডার্ড বা আলটিমেটলি ইনফ্লেশন ক্যালকুলেট করলে আপনার লস হচ্ছে কিনা, এটা নিয়ে ডিবেট হতে পারে। কিন্তু সরকার ইলেকশনের খরচ যোগানোর জন্য এখান থেকে টাকা নিচ্ছে, এ ধরনের সমালোচনা করলে আসলে জিনিসগুলা বেসলেস। তো এই টপিকটা নিয়ে আমি কেন কথা বলতেছি, রিজনটা হচ্ছে যে যখন মানে বিসিএস এর সিলেবাসে সম্পাদকীয়র ব্যাপারটা কানেক্ট করা হয়েছে এজন্য যে সমাজের বিভিন্ন ধরনের প্রবলেমস অ্যাড্রেস করার জন্য এক আছে সাধারণ মানুষের একজন প্রতিনিধি থাকবেন, যিনি সরকার পর্যন্ত কোনো একটা সমস্যাকে পৌঁছে দিতে পারেন ভায়া প্রিন্ট মিডিয়া। আবার আরেকটা জিনিস হতে পারেন যে সরকার সবসময় সবকিছুর ব্যাপারে মুখ খুলতে পারেন না, হয়তোবা তারা মুখ খুললেও শুধুমাত্র পজিটিভ অ্যাসপেক্টস গুলোই বলেন। কিন্তু যারা রিটায়ার্ড অনেক স্যাররা আছেন, প্রিয় ভাইরা, সম্ভবত ভাইয়ের একটু আহ নেট প্রবলেম হয়ে গেছে। আপনারা একটু ওয়েট করেন, আশা করি খুব শীঘ্রই এটা ঠিক হয়ে যাবে। সবাই সে পর্যন্ত একটু ওয়েট করবেন। খুব সম্ভবত ভাইয়ের ওখানে নেট চলে গেছে, একটু ওয়েট করুন সবাই। আমাকে কি শুনতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া, শুনতে পাচ্ছি ভাইয়া। আচ্ছা, সরি, আমি একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, কারেন্ট চলে গেছিল। আচ্ছা, সো যেটা নিয়ে কথা বলতেছিলাম যে হয়তোবা গভর্নমেন্ট কোনো একটা টপিক নিয়ে যখন কথা বলতে চায়, ধরেন এই সার্বজনীন পেনশন স্কিম, এটা নিয়েই যদি গভর্নমেন্ট কথা বলতে চায়, তারা কিন্তু কখনোই এটার ক্রিটিসিজমের জায়গাগুলো নিয়ে কথা বলবে না। কিন্তু প্রিভিয়াসলি যারা পলিসি পেপার নিয়ে কাজ করছে এবং কারেন্টলি রিটায়ারমেন্টে চলে গেছে, ভাইয়া স্লাইডটা কি দেখা যাচ্ছে গালিব ভাইয়া? ভাইয়া, আপনি হচ্ছে উদ্ভাসন মেশের পেজটা ইয়ে করছেন ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন কি দেখা যাচ্ছে ভাইয়া? জি ভাইয়া, এখন দেখতে পাচ্ছি।
ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো দেখা গেছে যারা স্পেশালি আমলা ছিলেন, যারা পলিসি পেপারের কাছ থেকে কাজ করছেন, তারা কিন্তু বিভিন্ন জিনিস নিয়ে বিভিন্ন ধরনের সলিউশন দেয়, মানে গভর্নমেন্টকে বিভিন্ন ধরনের প্রপোজাল দেয় বা বলে যে এই জিনিসটা এভাবে করা উচিত। যেমন ধরেন আপনাদের আহ, একটা ওয়াইডলি পপুলার থিওরির কথাই যদি বলি, যে বিসিএস সহ দ্বিতীয় শ্রেণীর যে পরীক্ষাগুলো, এতে যে কোটা বাতিল করা হয়েছিল, এখানে যদি ম্যাথস ক্রেডিটের জায়গা আমরা বলি, তাহলে ক্রেডিটটা হচ্ছে গিয়ে গণজাগরণ পরিষদ ছিল বোধহয়, যে নুরুল হক নূরের যে দলটা। কিন্তু সে তো ডেফিনেটলি বিশাল একটা অবদান রেখেছেন। পাশাপাশি প্রিন্ট মিডিয়াতে তৎকালীন সময়ে হচ্ছে গিয়ে কন্টিনিউয়াসলি প্রাক্তন দুজন মন্ত্রিপরিষদ সচিব স্যার কোটার কি কি প্রবলেম হয় সার্ভিসের ভেতরে এটা নিয়ে, মানে কন্টিনিউয়াসলি হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের আর্টিকেল লিখেছেন, যার ফলশ্রুতিতে দেখা গেছে স্টুডেন্ট সমাজে অনেক বেশি সচেতন হয়েছে। কোটার ফলশ্রুতিতে কি ধরনের প্রবলেমস হচ্ছে এগুলোর ব্যাপারে অনেক ইনসাইট তারা জানতে পেরেছে। সো বিসিএস দিয়ে আপনি যেহেতু একজন ক্যাডার অফিসার হবেন, সরকারের অনেক সময় ভাবমূর্তি উঁচু স্তরে তোলার জন্য আপনার পত্রিকায় কলাম লেখা লাগতে পারে। আবার অনেক সময় দেখা গেছে আপনি সাধারণ মানুষের ভিউজটা গভর্নমেন্টের কাছে উপস্থাপন করার জন্য পত্রিকায় আর্টিকেল লিখে থাকতে পারেন। দ্যাটস ওয়াই এই জায়গায় লেখার জন্য কি কি রুলস, কিভাবে জিনিসটা উপস্থাপন করতে হয়, এই জিনিসগুলো আপনারা জানেন কিনা, এটাই হচ্ছে গিয়ে আসলে মানে পিএসসির চাওয়া আপনাদের কাছ থেকে। এজন্যই আর কি সিলেবাসে এই টপিকটাকে ইনক্লুড করা হয়েছে। সো কেন ইনক্লুড করা হয়েছে, আই গেস এই ব্যাপারটা আপনাদের ক্লিয়ার। একজন বলছে কোটা না থাকলেও এখনো অ্যাপ্লাই এর সময় কোটার ইনফো নেওয়া হয় কেন, এটার সায়েন্স কি? এটার সায়েন্স হচ্ছে ভাইয়া, আহ মুক্তিযোদ্ধার সন্তান বা মুক্তিযোদ্ধার সন্তানের পরবর্তী যে প্রজন্ম আছে, মানে আপনার নাতি নাতনি, এরা কিন্তু দেখা গেছে রিটায়ারমেন্টে যায় 2 বছর পরে। অর্থাৎ সাধারণ যারা তারা পিআরএল এ যায় 59 বছর বয়সে, মুক্তিযোদ্ধার সন্তানরা যায় 61 বছর বয়সে। এই যে একটা অ্যাডেজ, এটা কিন্তু এখনো অ্যাপ্লিকেবল যারা মুক্তিযোদ্ধার সন্তান এবং তাদের যারা পরবর্তী প্রজন্ম তাদের ক্ষেত্রে। সো এই ইনফরমেশনটা জানার জন্য আসলে অ্যাপ্লিকেশনের সময় এখনো আপনি মুক্তিযোদ্ধার বংশধর কিনা ওই জিনিসটা নেওয়া হয়। হ্যাঁ, তাদের বয়সও 32, এই ফ্যাসিলিটিসটা তারা এখনো পাচ্ছে। যাই হোক, তাও পূর্বের তুলনায় আসলে অনেক কম হয়ে গেছে ফ্যাসিলিটিস, মানে অনেক কমিয়ে দিয়েছে সরকার। ডেফিনেটলি লজিক্যাল গ্রাউন্ডেই কমিয়েছেন। এমন একটা সময় ছিল 38-এ, তো 38 লাস্ট বিসিএস ছিল আপনার কোটাধারীদের। 38-এ এরকমও আমি দেখছি, আমার ফ্রেন্ড অ্যাডমিন ক্যাডারে আছেন, তার রিটেনে নাম্বার ছিল 470। 470 দিয়ে সে অ্যাডমিন ক্যাডার পেয়েছেন, এবং ওই বিসিএস এই 570 পেয়েও একজন হচ্ছে গিয়ে নন ক্যাডার পেয়েছিলেন। সো এ ধরনের একটা, মানে কি বলে আপনার, বিশাল ওয়াইড অ্যাঙ্গেলের একটা গ্যাপ থাকে কোটাধারীদের সাথে অন্যান্যদের। যাই হোক, এখন আর নাই। আর কি কি বলছে ভাইয়া, হোয়াটস দ্য থিম অফ স্মার্ট বাংলাদেশ, এটার অ্যান্সার কি? আমি সব স্যারের কাছে পছন্দ হয়নি। অনিম, আপনি একটু কাইন্ডলি আমাকে মেইল করেন, আমি মেইলে আপনাকে ডিটেলসে স্মার্ট বাংলাদেশের থিম কি এটা বলে দিব। এখন ক্লাসে এটা নিয়ে আমি আলোচনা করলেও খুব একটা ভালো ইনফরমেশন আপনাকে দিতে পারবো না, কারণ আমার একটু পড়ে আসতে হবে জিনিসটা। আমার তো স্মার্টের যে অ্যাব্রিভিয়েশন সেটাই এখন মনে নেই। সো আমি একটু পড়ে আপনাকে এটা রিলেটেড ইনফরমেশন দিতে পারবো। আপনি আমাকে মেইল করেন, আমি মেইলে জবাব দিয়ে দিব না। ভাইয়া, আপনাদের কোনো কোয়ারিজ থাকলেও মেইল করেন, জবাব দেওয়ার চেষ্টা করব। ভাইয়া, বিসিএস অ্যাপ্লাই এর সময় যদি কোটা দেয়া হয়, তাহলে কি কোটা ডকুমেন্টস নিয়ে যেতে হবে? অবশ্যই আপনি অ্যাপ্লিকেশনের সময় যদি হচ্ছে গিয়ে কোটাধারী এটা লিখে থাকেন, আপনার ফর্ম ওয়ানে যদি এটার কি বলে, এটার উল্লেখ থাকে, তাহলে ডেফিনেটলি আপনার ভাইবার সময় এই রিলেটেড ডকুমেন্টস নিয়ে যেতে হবে। এটার পজিটিভ দিক হচ্ছে কি, আপনি 2 বছর পরে অন্যান্যদের তুলনায় রিটায়ারমেন্টে যাবেন। সেক্ষেত্রে অন্যান্যদের তুলনায় আপনার একটা প্রমোশন বেশি পাওয়ার সুযোগ থাকবে। পাশাপাশি সার্ভিসের ভেতরে যারা কোটাধারী তাদের বড় একটা কি বলে আপনার সিন্ডিকেট আছে, সহজভাবে বললে ভাই ভাই কোনো অ্যাডিস পাবেন না।
বাট যখন জবে আসবেন তখন দেখা গেছে এগুলা নিয়ে অনেক খেলা আছে, যখন আসবেন তখন মানে এমনি বুঝে যাবে না, আর না বুঝলে আমরা তো আসি বুঝাই দিব আনে। আসেন, প্রথমত এটার একটা ফরম্যাট আমরা দেখি। এখানে কিছু কথাবার্তা আছে, এগুলো আপনারা পড়ে নিয়েন। যা কথাবার্তা ওগুলো আমি শুরুতেই বলে দিছি, হ্যাঁ। প্রথমত এটার দুইটা অংশ থাকে। দুইটা অংশ কিরকম থাকে, এখানে কিছু কথাবার্তা বলছে, আমি সবকিছুর সাথে এগ্রি করি কিনা এটা আমার একটু এগিয়ে দেখতে হবে। যেমন এখানে একটা বহুল প্রচলিত কথা আছে যে চিঠির খাম, এই খামটা দেয়ার আমি পক্ষপাতী। অনেকেই বলবে যে এই খামটা দেয়ার প্রয়োজন হয় না, কিন্তু আমি নিজেও পরীক্ষায় সবসময় এই খামটা দিয়েছি এবং এটা নিয়ে আমি অনেকের সাথে কথা বলেছি। সবাই বলেছে খামটা দেয়া উচিত, ঠিক আছে। কারণ আপনি লজিক্যালি চিন্তা করেন, আপনি খাম না দিলে চিঠি কি আপনার মানে হাওয়ায় ভেসে ভেসে যাবে? যদিও এখন তো আসলে চিঠির মাধ্যমে আর্টিকেল গুলা পাঠানোই হয় না, এখন পাঠানো হয় মেইলের মাধ্যমে। বাট যদি আপনি চিঠির মাধ্যমে পাঠান, ডেফিনেটলি আপনার একটা খাম দিতে হবে। ওকে, সো এখানে আর বাকি যে কথাগুলা লিখছে এগুলা হচ্ছে কি, আমি একটু সামনে যাই, একটা ফরম্যাট দেখি। ফরম্যাট দেখলে তখন পাশাপাশি এখানে যে জিনিসগুলা আছে সেগুলা মানে একদম ধরে ধরে বলে দিব না আপনাদের। ওকে, সো এটা এক গ্ল্যান্সে দেখে আমরা একটু সামনে আগাই। আমরা বেসিক্যালি একটা এইখানে যা যা লিখছে এগুলো হচ্ছে কি আপনারা একটু পড়ে নিয়েন। এগুলা মানে আমি চিঠিতে গেলে পরেই জিনিসগুলো আর কি একদম হাতে ধরে ধরে দেখাইতে পারবো। এটা এই যে এই জিনিসটা খুঁজতেছিলাম, এই স্লাইডটা দেখলে আগের গুলা না দেখলেও চলবে। এটা খুবই কি বলবো আপনার অসাম একটা স্লাইড। মানে এই একটা জিনিস থেকেই আজকের ক্লাসের পড়া শেষ হয়ে যেতে পারে। এই স্লাইডটা আপনি পরীক্ষার আগে হচ্ছে বারবার মানে দেখে যাবেন। এখানে যে ফরম্যাটে মানে জিনিসটা লেখা হয়েছে ঠিক এই ফরম্যাটেই করবেন। আহ আপনাদের এক পেজে পরীক্ষার হলে জীবনেও এটা শেষ হবে না। আপনাদের মিনিমাম 2 পেজ লাগবে, 3 পেজও লাগতে পারে, বাট 3 পেজের বেশি যাবেন না। 3 পেজের বেশি গেলে টাইমটাও অনেক বেশি লাগবে। পাশাপাশি 3 পেজের বেশি গেলে তখন আসলে মানে মানে জিনিসটা হচ্ছে গিয়ে অনেক বেশি কি বলবো আপনার অনেক বেশি গুবলেট লাগবে। প্রথম পেজে হচ্ছে আপনি আহ, আমার যেটা হতো প্রথম পেজের এতটুকু জায়গার ভেতরে আমার এই অংশটুকু শেষ হয়ে যেত। এতটুকু জায়গার ভেতরে আমি এখান থেকেই হচ্ছে কি এই অংশটা যেটা ষষ্ঠ অংশ বলছে এটা শুরু করে ফেলতাম। এখানে আমি প্রথমে হচ্ছে গিয়ে আহ আমি যে পত্রিকায় যে এডিটোরিয়ালটা লিখবো সেটার হচ্ছে গিয়ে ক্যাপশনটা এখানে লিখতাম। লেখার পরে ম্যাক্সিমাম 3-4 লাইন বা 2-3 লাইন লিখতে পারতাম। এই পেজ ভরে আমি লিখতাম এবং পরবর্তী পেজের এই অংশটুকুতে গিয়ে আমি জিনিসটা শেষ করতাম। এখানে আমি খামটা দিয়ে দিতাম, এখানে খামটা দিয়ে দিতাম। সো এটা ফার্স্ট পেজ, এটা সেকেন্ড পেজ, এটা থার্ড পেজ। আমি সবসময় 3 পেজের ভেতরে এটা শেষ করার চেষ্টা করতাম। শুরুর থেকে দেখেন এখানে যখন আপনি আপনার অ্যাড্রেসটা দিবেন আপনি চেষ্টা করবেন অ্যাড্রেসটায় সাধারণত তারিখ আগে পরে দিয়ে শুরু করতাম চিঠি, এখানে তারিখ পরে ঠিকানা আগে দেয়া। ভাইয়া এখানে যেটা দেয়া আছে ফরম্যাট এটাকে নির্দ্বিধায় ফলো করেন, এটা নিয়ে কোনো ধরনের ডাউট দেওয়ার প্রয়োজন নাই। এটা নির্দ্বিধায় ফলো করেন, আপনার আর কোনো বইটই কিছু দেখতে হবে না। আপনি প্রথমত যে অ্যাড্রেসটা দিবেন এখানে অ্যাড্রেসটা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই হচ্ছে গিয়ে ঢাকা ইউনিভার্সিটি অথবা আইবি এর নামটা মেনশন করে দিবেন, আইবি ইউনিভার্সিটি অফ ঢাকা এটা মেনশন করে দিবেন আপনার অ্যাড্রেসের ক্ষেত্রে। অ্যাডভান্টেজ কি, অ্যাডভান্টেজ সাইকোলজিক্যাল। যদি আপনার মানে পরীক্ষার যে পেপারটা সেটা আইবি এর ছেলেপানের স্ট্যান্ডার্ড হয় এবং খাতায় যদি আইবি এর নামটা থাকে তাহলে এরপরে ট্রান্সলেশন এবং কম্পোজিশনে দেখা গেছে আপনি ডেফিনেটলি অ্যাডেইস পাবেন। এবং আহ এই জিনিসগুলো দেখা গেছে যে যখন অ্যাড্রেস লিখতে হবে তখন এই যে ঢাকা ইউনিভার্সিটির নাম মেনশন করা, আইবি এর নাম মেনশন করা, এগুলো হচ্ছে গিয়ে কিছুটা সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ নেয়ার একটা উপায় হতে পারে। আবার বাংলা পত্রে আমরা হচ্ছে গিয়ে সবসময় গোপালগঞ্জ দিয়ে একটা অ্যাড্রেস লিখতাম বা কিশোরগঞ্জ দিয়ে একটা অ্যাড্রেস লিখতে পারেন।
এবং সব সময় আপনি যখন চিঠি লিখবেন, আপনি যদি পুরুষ হন তাহলেও মেয়ে হয়ে যাবেন। অর্থাৎ আপনার সম্বোধনে যাতে সবসময় একটা মেয়ে থাকে, এবং দেখা গেছে যে এমন একটা নাম আপনি ব্যবহার করবেন, দেখা গেছে নামটা যাতে কি বলে, হিন্দু মুসলমান যে কারো হতে পারে। সো সব দিক থেকে দেখা গেছে আপনি এরকমের একটা সাইকোলজিক্যাল স্ট্যান্ডার্ড মেনটেন করবেন। যেমন নামটা হতে পারে শশী চৌধুরী। শশী চৌধুরী এটা হচ্ছে গিয়ে মুসলমান একজনও হতে পারেন, হিন্দু একজনও হতে পারেন। ঠিক আছে? সেক্ষেত্রে যিনি পরীক্ষাটা মানে খাতাটা যিনি দেখতেছেন, তিনি যে ধর্মেরই হন, আপনাকে দেখা গেছে মোটামুটি তার আপনজন ভাববে। ব্যাপারটা এরকম। এটা মানে এটা আমাদের জিনে মিশে আছে। এটা নিয়ে আপনি হয়তো বা বলবেন, ভাইয়া এগুলা কি বলতেছে, সব মানুষ এরকম না, মানুষ হচ্ছে গিয়ে নন বায়াসড স্ট্যান্ডার্ড থেকে সবকিছু বিবেচনা করে। হইতে পারে আপনি যেটা বলছেন সেটাও সত্য হতে পারে, বাট আমরা ম্যাক্সিমাম মানুষ প্রিজুডিসড। সো যেহেতু ম্যাক্সিমাম মানুষ প্রিজুডিসড, আপনি হচ্ছে গিয়ে ম্যাক্সিমামকে মাথায় রেখেই প্রিপারেশনটা নেন। ওকে, সো ফার্স্ট অংশ গেল। দ্বিতীয় অংশ, যেদিন পরীক্ষা সেদিনের ডেট দিবেন। তৃতীয় অংশ, ডেইলি স্টার দিতে পারেন। ডেইলি স্টার হচ্ছে গিয়ে মানে যারা খাতা দেখেন তাদের কাছেও খুব পপুলার একটা পত্রিকা। অ্যাড্রেসটা ডেফিনেটলি এক্সাক্ট অ্যাড্রেস দিতে হবে। এটাই ভুল করলে আপনি ডেফিনেটলি 2 মার্কস লেস পাবেন। অ্যাড্রেসটা একদম 64 to 65 কাজী নজরুল ইসলাম এভিনিউ লেখেন, আবার কারওয়ান বাজার লিখতে যায় না, কাজী নজরুল ইসলাম এভিনিউ লেখেন। কারওয়ান বাজারটা নিয়ে একটা প্রবলেম আছে। কারওয়ান বাজারটা নিয়ে প্রবলেম কি? কারওয়ান বাজারের নাম কারওয়ান বাজার নাকি কাওরান বাজার, এটা নিয়ে আপনি পরীক্ষার হলে গন্ডগোল পাকায় ফেলতে পারেন। মানে মানুষ যখন রাশে থাকে তখনই তো আসলে ভুল করে। সো এই কারওয়ান বাজার কাওরান বাজার এত প্যাচেই যাওয়ার দরকার নেই, আপনি কাজী নজরুল ইসলাম এভিনিউ দিয়ে দিবেন। ওকে, নেক্সট ওয়ান হচ্ছে ডিয়ার স্যার। এখানে আপনি ডিয়ার এডিটর বলতে পারেন, আমি স্যার বলতে বলবো না, আমি বলবো এডিটর বলতে। এডিটর বলার ভেতরে কি স্মার্টনেস আছে? যদি তিনি ফিমেল হন সেই ক্ষেত্রেও জিনিসটা ডিয়ার এডিটর বলছেন, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে গিয়ে মানে জেন্ডার রিলেটেড কোনো প্যাচেই গেলেন না। অলদো আমরা জানি যে ফিমেলদেরও আজকাল আমরা সার্ভিসের ভেতরে স্যার বলে সম্বোধন করি, ইভেনচুয়ালি ডিয়ার এডিটর বলতে পারেন। এটা মানে মাচ মোর অ্যাপ্রোপ্রিয়েট ফ্রম মাই পার্সপেক্টিভ। এখানে যে অংশটুকু আছে, আই উড বি হাইলি অ্যাপ্রিসিয়েটিভ অ্যান্ড grateful to you if you kindly publish the following article entitled, এখানে টাইটেলটার নাম থাকবে in the letters column of your renowned ডেইলি নিউজ পেপার। এই লেখাটা এখানে যা বলছে ঠিক একই জিনিস আপনার ভাষায় লিখবেন। অর্থাৎ এখানে যে জিনিসটা বলা আছে, দেখা গেছে পরীক্ষার হলে 90% স্টুডেন্ট ঠিক এই কথাটাই লিখবে, কিন্তু আপনি দেখা গেছে এখানে আপনার মতো করে কিছু যদি ভোকাবে চেঞ্জ আনেন, যেমন আপনি এভাবে বলতে পারেন, ইট উড বি হাইলি অ্যাপ্রিসিয়েটিভ ফ্রম মাই পার্সপেক্টিভ ইফ ইউ পাবলিশ the below attached article entitled dash in your esteemed daily newspaper। এখানে দেখেন আমি কিছুটা মানে কি বলে, আমার যে আইকিউটা, আমার যে ক্রিয়েটিভিটিটা সেটার ব্যবহার করছি। সো এখানে এই অংশটুকুর ভেতরে আপনি হাইলি স্ট্যান্ডার্ড কিছু ভোক্যাব ব্যবহার করতে পারেন, বাট কোনোভাবেই সেটা আপনি যে পেপারে লিখবেন তাতে 3 লাইনের যাতে বেশি না হয়। আর্টিকেলের টপিক সহ এই অংশটুকু, এই চতুর্থ অংশ যেটা স্যালিউটেশনের পার্টটা, এই পার্টটাকে আপনি 3 লাইনের ভেতরে শেষ করে দিবেন। ওকে, নেক্সট অংশ কি? ইয়োর্স ফেইথফুলি। এভাবে না বলে ট্রুলি ইয়োর্স বলতে পারেন। এটা আমাদের মানে আইবি এর এক স্যার শিখাইছিলেন যে ট্রুলি ইয়োর্স, সেটা হচ্ছে গিয়ে মাচ মোর অ্যাপ্রোপ্রিয়েট। স্যারের নামটা আমি এখন ভুলে গেলাম, খুবই নামকরা মার্কেটিং এর এক স্যার। উনি হচ্ছে গিয়ে আমাদের ব্র্যান্ড ম্যানেজমেন্ট পড়াইছিলেন। সো ব্র্যান্ড ম্যানেজমেন্টে আপনারা জানেন যে ব্র্যান্ডের যখন দেখা গেছে আপনার কোনো একটা মানে বড় ধরনের যে প্রোগ্রাম গুলা হয়, যেমন ধরেন এরোপ্লেনের শো, না শিবলি রুবায়েত স্যার আইবিএ তে ক্লাস নেয় না, ধরেন এরোপ্লেনের অকশন, ওনার নাম হচ্ছে ব্র্যান্ড মোস্তাক, মানে নাম হচ্ছে মোস্তাক স্যার, আমরা ব্র্যান্ড মোস্তাক ডাকতাম। উনি মানে বাংলাদেশের সব থেকে বড় ব্র্যান্ডের কি বলে আপনার কোন একটা ব্র্যান্ড এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে যে দেখা গেছে জিনিসগুলো খুব সাইন্টিফিক্যালি এক্সপ্লেইন করতে পারে। ধরেন স্কয়ারের মতো কোম্পানিও যখন নতুন কোনো একটা প্রোডাক্ট মার্কেটে আনবেন,
তখন ওই প্রোডাক্টটা মার্কেটে লঞ্চ করা থেকে শুরু করে ওদের টার্গেট কাস্টমার প্রত্যেকটা জিনিস হচ্ছে গিয়ে স্যারের কাছ থেকে আগে আইডিয়া নেয়, তারপরে হচ্ছে গিয়ে করে। মোস্তাক স্যার আর কি, আমরা ব্র্যান্ড মোস্তাক ডাকলাম। যাই হোক, এরকম বড় বড় যখন এরোপ্লেনের অকশন হোক বা এই টাইপের বড় বড় যখন প্রোগ্রাম করা হয়, তখন দেখা গেছে আপনার কি বলে, ফর্মালিটি স্বরূপ লেটার পাঠানো হয় ইনভাইটেশনের ক্ষেত্রে। যেমন আপনারা রিসেন্ট টাইমে মুকেশ আম্বানির মেয়ের বিয়ের ক্ষেত্রেও দেখছিলেন যে বলিউড সেলিব্রিটিদের যখন তিনি ইনভাইট করেছিলেন, তখন যে আপনার লেটারটা পাঠিয়েছিলেন, ওটার ভেতরে ইন্ডিভিজুয়ালি সে হচ্ছে গিয়ে কত ক্যারেটের জানি গোল্ডের একটা কি জানি দিয়েছিলেন। সো এই যে লেটার গুলা দেয়া হয়, ওইটার একদম হচ্ছে গিয়ে সে ফরম্যাটটা দেখাইছিল, মানে ওই রকমের আহ, বড় প্রোগ্রাম গুলোতে যে ধরনের লেটার গুলো লেখা হয়, সেখানে কি বলে সম্বোধন করা হয়, নিচে দেখা গেছে এন্ডিং এ কি লেখা হয়, ওখানে স্যার দেখাইছিলেন যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে গিয়ে মানে ইন রিসেন্ট টাইম ট্রুলি ইয়ার্স, ঠিক আছে। সো ওই রেফারেন্স থেকে বলতেছি যে ট্রুলি ইয়ার্স লিখতে পারেন আর কি। এটা আমার বলা না, ওই লেভেলের একজন স্যার আর কি সাজেস্ট করছিল, সেখান থেকে শিখছিলাম, আপনাদের মাঝে আর কি ইনফরমেশনটা দিয়ে দিলাম, বাকিটা আপনাদের ইচ্ছা। ওকে, নেক্সট হচ্ছে টপিক নেম। এখানে হচ্ছে কি আপনি আর্টিকেলের নামটা লিখবেন, আর্টিকেলের নামটা, আর্টিকেলস নেম, এই নামটা হচ্ছে গিয়ে আপনার কোনোভাবেই গ্রামাটিক্যালি কারেক্ট হওয়া নেসেসারি না, গ্রামাটিক্যালি কারেক্ট হওয়া নেসেসারি না, ইনকারেক্ট হতে পারে, ঠিক আছে, হতে পারে। এখন এই আর্টিকেলের যখন আপনি নামটা লিখবেন, তখন নামটা এমন ভাবে আপনি লিখবেন যাতে দেখা গেছে আর্টিকেলের ভেতরে আপনি যে অংশটাকে অ্যাড্রেস করতে চাচ্ছেন, সম্পূর্ণটার একটা ধারণা যাতে চলে আসে। যেমন কি হতে পারে দেখি, আপনাদের স্লাইডে হয়তো বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যাড করা আছে। ধরেন এখানেই বলছে, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার অ্যাবাউট সাইবার ক্রাইম ইন বাংলাদেশ অ্যান্ড সলিউশন টু দ্য প্রবলেম। ধরেন এরকম যদি একটা জিনিস হয়, আব্দুর রহিম ভাইয়া একটা কথা বলছেন যে যে টিচার খাতা দেখবে সে যদি মনে করে ট্রুলি ইয়ার্স, এমন তো হয় না, এইভাবে কম দিয়ে দেয়। মানে যদি তিনি না জানেন, দেখেন যখন আপনি শুরুতেই সম্বোধন করবেন না, মানে এটা হচ্ছে কি ডিপেন্ড করে আপনার খাতাটা কতখানি অ্যাপ্রোপ্রিয়েট। আপনি প্রথমে কি লিখছেন, থিম্যাটিক কোশ্চেন লিখছেন, এখানে আপনি ধরেন 22 পেয়ে গেছেন। এরপরে আপনি ভোক্যাব পার্টটায়, গ্রামার পার্টটায় ভোক্যাবে 30-এ 26 পেয়ে গেছেন। আপনার সম্পর্কে টিচারের একটা লার্জার স্টিম, একটা মানে কি বলে, একটা মানে এক্সেপশনাল একটা ধারণা অলরেডি তৈরি হয়ে যাবে। এরপরে আপনি সামারি লিখবেন, সামারিতেও ধরেন আপনি 13-14 পেয়ে গেলেন, বা ধরেন আপনি 12ই পেয়ে গেলেন। এখানে এই পোর্শনে যখন আপনি আপনার খাতাটা ডিস্টিংটিভ করে ফেলবেন, তখন লেটারে এসে স্যার প্রি অকুপাইড হয়ে যাবে যে আপনাকে কি রকম নাম্বার দিবে। এই অংশটুকুতে যখন আপনি ভালো নাম্বার তুলবেন, এর পরের যে জিনিসগুলা লাইক লেটার, ট্রান্সলেশন, কম্পোজিশন, এই জায়গাগুলোতে আপনার খাতা সে আর পড়বেও না, সে জাস্ট আপনার খাতায় চোখ বুলিয়ে যাবে। যদি আপনার খাতা পরিচ্ছন্ন হয়, যদি আপনার মানুষের হ্যান্ডরাইটিং দেখলে বোঝা যায় যে তার লেখাটা কতখানি কনফিডেন্টলি সে লিখছে, যদি আপনার লেখায় কোনো ধরনের স্পেলিং মিস্টেক না হয়, কোনো ধরনের কাটাকাটি না থাকে, যদি স্বচ্ছ থাকে, তাহলে এমনিতেই এই পোর্শনে আপনি তখন ধরে নিতে পারেন যে আপনি 60% বা 55% নাম্বার পেয়ে যাবেন। সো এই পার্টটায় আপনি যদি ভালো করে আসেন, তারপরে আমি যে আপনারে বলছি আপনি লেটারে ওই জিনিসটা করলে 14 পাবেন, চোখ বুঝে বিশ্বাস রাখতে পারেন। এটা অলওয়েজ প্যাসেজ রিলেটেড হবে, অলওয়েজ। আপনার খাতার আউটলুক ফিট করে দিবে এই দুইটা জিনিস, থিম্যাটিক কোশ্চেন আর ভোকাবুলারি। এই দুইটা পার্টে আপনি যদি ভালো করতে পারেন, আপনি এমনিতেই ইংলিশে ভালো করবেন। মানে ফ্রি হ্যান্ড রাইটিং এর এই জায়গাটায় তারাই ভালো করে যার থিম্যাটিক কোশ্চেনের অ্যান্সার ভালো হবে, ঠিক আছে। অ্যান্সার করার সময় কি সিরিয়াল মেনটেন করে অ্যান্সার করব? আগে লেটার টু এডিটর দেয়া যাবে না? উম, আপনি যদি চান সামারির আগে লেটার টু এডিটর দিতে পারেন, সমস্যা নাই। এটা খুবই ফানি একটা কোশ্চেন যে আপনি বিসিএস ইংলিশ রিটেন এক্সাম শুরুই করবেন কম্পোজিশন দিয়ে। মানে এটা খুবই ফানি একটা কোশ্চেন, এজন্য কজ আপনি পরীক্ষার হলে এটা করতেই পারবেন না। কেন করতে পারবেন না আমি বলতেছি। দেখেন মানে
ব্যাপারটা হচ্ছে আপনি যদি কখনো একটা মানে ক্রিকেট ম্যাচ শুরুই করান হচ্ছে গিয়ে দেখা গেছে যে মুস্তাফিজুর রহমানের ওপেন পাঠায়া, তাহলে এটা হচ্ছে একটা গ্যাম্বল। হয়তো বা ক্লিক করতে পারে, অনেক সময় করছে, যেমন সুনীল নারায়ণ এক সময় হচ্ছে গিয়ে গ্যাম্বলিং করে ওয়েস্ট ইন্ডিজে তারে ওপেন করতে পাঠাইছে, এক সময় সে ক্লিক করছে, পরে সে ওপেনারও হয়ে গেছিল। বাট এটা হওয়ার প্রবাবিলিটি খুবই কম। অর্থাৎ আপনাদের ইংলিশ এক্সামে 4 ঘন্টার একটা প্ল্যানিং আমি বলে দিছিলাম, 4 আওয়ার্স প্ল্যান, কোনটা কতটুকুর ভেতরে শেষ করবেন। সো সেখানে আপনি যদি প্রথমে কম্পোজিশন লেখেন, দেখেন মানুষের মাইন্ড শুরুর দিকে অনেক বেশি রিল্যাক্স থাকে, এবং আপনি যদি শুরুতে কম্পোজিশন লিখতে যান আপনার 1 ঘন্টায় কমপ্লিট হবে না, আপনার মনে হবে আর একটু লেখি। এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার। ঠিক আছে, ওই জন্য বললাম যে আপনি এটা করতে পারবেন না। হ্যাঁ, আপনি যদি মনে হয় যে আউট অফ দা বক্স করবেন, করতে পারেন। বাট বিসিএস মানে বিসিএস এক্সামটা আমার কাছে মনে হয়েছে কি, আমার কাছে আমার বাচ্চার থেকেও মানে অনেক বেশি যত্ন করে লালন পালন করতে হয়েছে, এরকম একটা ব্যাপার। 41 বিসিএস এর অ্যাপ্লিকেশন করছি 2019 সালে, রেজাল্ট দিল 2023-এ। ভাই, একটা বাচ্চা পয়দা করতেও 10 মাস 10 দিন লাগে, আর একটা বিসিএস এর রেজাল্ট আসতে লাগে 4 বছর। সেখানে আপনি গিয়ে এই ধরনের একটা গ্যাম্বলিং করবেন? আপনি নিজেই চিন্তা করেন করবেন কিনা। যারা এই দুইটা ভালো পারে তার কাছ থেকে বাকি কোশ্চেন পুরাই জল ভাত। হ্যাঁ, ওইটাই আমিও বলছি। ওকে, ওকে, আসেন। কিসে ছিলাম? আমরা কি বলে টাইটেলটা কিরকম দিতে পারি সেটা নিয়ে কথা হচ্ছিল। সো টাইটেল নিয়ে যখন কথা হচ্ছিল, ধরেন এটা হচ্ছে আপনার পরীক্ষার হলে জানতে চাওয়া হয়েছে যে রাইট এ লেটার টু দা এডিটর অফ এ নিউজ পেপার অ্যাবাউট সাইবার ক্রাইম ইন বাংলাদেশ অ্যান্ড সলিউশন টু দা প্রবলেম। প্রথমত দেখেন, এখানে দুইটা পার্ট আছে। আপনার কোশ্চেনটা পড়ে বুঝতে হবে যে এখানে আপনি যে আর্টিকেলটা লিখবেন তাতে কি শুধু প্রবলেমসটাই অ্যাড্রেস করবেন, নাকি এখানে সলিউশনও আনতে হবে। যদি শুধুমাত্র প্রবলেমস নিয়ে আপনি আলোচনা করেন, সেই ক্ষেত্রে ক্যাপশনটা হবে একরকম, টাইটেলটা হবে একরকম। যদি প্রবলেম এবং সলিউশন দুইটা নিয়ে আপনি আলোচনা করেন, তখন টাইটেলটা হবে ভিন্ন রকম। কি জন্য? ধরেন আপনি পত্রিকায় একটা শিরোনাম দেখলেন, ভেঙে গেল পার্লামেন্ট। এটা হচ্ছে একটা ক্লিক অ্যান্ড বেইট যে এগুলা আছে না, বিভিন্ন ধরনের কি বলে আপনার অনলাইন যে পোর্টাল, তাদের একটা পোর্টালে এই ধরনের একটা নিউজ ঠাস করে আমার সামনে আসছে। গুগলে স্ক্রোল করতেছিলাম, মানে সার্চ ইঞ্জিন বের করে, ওখানেই নিচে দেখতেছি ভেঙে গেল পার্লামেন্ট, এরকম একটা লেখা। এখন চিন্তা করেন, রিসেন্ট টাইমে সাবকন্টিনেন্টে ইন্ডিয়াতে সামনের বছর ইলেকশন। রিসেন্টলি হচ্ছে গিয়ে অপোজিশন একটা অ্যালায়েন্স ফর্ম করছে ইন্ডিয়া নামে, এবং তারা হচ্ছে গিয়ে মোদি সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে, মানে তারা আসলে পার্লামেন্টে মেজরিটি ধরে রাখতে পারতেছে কিনা, এই সেখানে হচ্ছে গিয়া মোদী সরকারের প্রতি কি বলে আপত্তি জানায় একটা বিল উত্থাপন করছিল যে আগেই সরকার ভেঙে দেয়া যায় কিনা। সো ইন্ডিয়ায় এই নিয়ে একটা ক্যাচাল চলতেছে। বাংলাদেশে এ বছরের শেষে হয়তো বা ইলেকশন হবে, অথবা জানুয়ারির প্রথমে ইলেকশন হবে। সো বাংলাদেশেও পার্লামেন্ট রিলেটেড আলোচনা কিন্তু চলতেছে। পাকিস্তানেও একই মানে ইস্যুস চলতেছে। শাহবাজ শরীফ হচ্ছে গিয়ে আপনার ক্ষমতা আগে ছেড়ে দিবে এবং ইলেকশন করার তারা একটা প্রস্তুতি নিচ্ছে। সো যখন এই ভেঙে গেল পার্লামেন্ট একটা নিউজ সাধারণ মানুষের চোখে আসবে, তারা তো ভাবতে পারে যে বাংলাদেশেরও পার্লামেন্ট ভেঙে দিছে, ভাবতে পারে না? সো এই যে নিউজটা যখন আমি ওপেন করছি, তখন দেখতেছি এটা একটা পাকিস্তানের নিউজ। এ ধরনের একটা আর্টিকেলের শুধুমাত্র টাইটেলটা কিন্তু আপনার অনেককে এনগ্রস করে। ওই টাইটেলটা একটু দেখে আর্টিকেলটা পড়ার জন্য। ঠিক আছে, সো আপনি যখন এই ধরনের একটা ইস্যু নিয়ে একটা আর্টিকেল লিখবেন, আপনার টার্গেট ক্লায়েন্ট কারা? টার্গেট ক্লায়েন্ট হচ্ছে যাদের সাইবার ক্রাইম নিয়ে মাথা ব্যথা আছে। সাইবার ক্রাইম নিয়ে যাদের মাথা ব্যথা আছে, কাদের মাথা ব্যথা আছে? টিনেজারদের ডেফিনেটলি সাইবার ক্রাইম নিয়ে মাথা ব্যথা আছে, ইকোনমিস্টদের ডেফিনেটলি মাথা ব্যথা আছে, ল অ্যান্ড এনফোর্সমেন্ট এজেন্সি ডেফিনেটলি মাথা ব্যথা আছে। কিন্তু সাইবার ক্রাইম নিয়ে ধরেন একজন বিজনেসম্যানেরও থাকতে পারে, যারা হচ্ছে গিয়ে মানে লার্জ অন্টারপ্রেনিউর, মানে লার্জ যে অন্টারপ্রেনিউরশিপ রিলেটেড ব্যাপার স্যাপার যাদের, তাদের থাকতে পারে। কিন্তু ধরেন মুদির দোকানদার, সে কি সাইবার ক্রাইম নিয়ে লেখা পড়বে?
যে ধরেন দেখা গেছে সবসময় পত্রিকায় খুলে আহ ইসের কি বলে আহ ধরেন ক্রিকেটের নিউজ যারা পড়ে তাদের জন্য তো এটার কোনো গ্রহণযোগ্যতা না, বা যারা মিডিয়া নিউজ গুলা পড়ে, পরিমণি নিউজ যারা পড়ে তাদের জন্য তো এগুলার কোনো গ্রহণযোগ্যতা নাই। সো প্রথমত আপনার টাইটেল থেকে আপনার টার্গেট ক্লায়েন্টটা সেট হয়ে যায়, এবং সব সময় আপনি মানুষকে হচ্ছে গিয়ে মানে এটা বিসিএস এর রেসপেক্টে আপনি মানুষকে কোনোভাবেই কনফিউজ করবেন না। এটা ক্লিক অ্যান্ড বেইট টাইপ কিছু না, ক্লিক অ্যান্ড আর্ন টাইপ কিছু না যে আপনার কয়টা ক্লিক পড়লো। এখানে হচ্ছে গিয়ে যারা অ্যাকচুয়াল রিডার তাদেরকে আপনার মানে প্যাসেজে আপনার যে আর্টিকেল তার থিম সম্পর্কে ধারণা দিতে পারবেন এরকম একটা টাইটেলই আপনি চুজ করবেন। অর্থাৎ এখানে ক্যাচি অনেক কিছু আপনি ব্যবহার করতে পারেন, বাট কাদের জন্য ক্যাচি? টার্গেট ক্লায়েন্টদের জন্য। মানে ম্যাস পিপল রে এখানে অ্যাট্রাক্ট করার কোনো দরকার নেই, শুধুমাত্র যারা টার্গেট ক্লায়েন্ট তারা যাতে অ্যাট্রাক্টেড হয় এভাবে করেই আপনি টাইটেলটা দেওয়ার চেষ্টা করবেন। সো সাইবার ক্রাইম ইন বাংলাদেশ অ্যান্ড সলিউশন টু দ্য প্রবলেম, এটা টাইটেল কি হতে পারে? ধরেন আপনি লিখতে যাচ্ছেন, আমি আমার মতো করে ভাবি, আপনারা দেখেন তো এটা টার্গেট মানে কি বলে টাইটেলটা কি দিতেন আপনি? ওকে, আমি একটা পেজ ওপেন করি। সাইবার ক্রাইম প্রবলেমস অ্যান্ড সলিউশন, এটা আপনাদের এক ভাইয়াই লিখছেন। ওকে, সাইবার ক্রাইম a big issue need to be stopped urgently. ওকে, তারপরে কি? increasing cybercrime in Bangladesh and probable solution. Increasing cybercrime in BD and probable solution. Okay, এক সেকেন্ড। Cyber security needs an overhaul. Encountering cyber crimes. Cybercrime it's high time to be concerned okay cybercrime are rising concern cybercrime internet threats and remedy
সাইবার ক্রাইম থ্রেটস অ্যান্ড সলিউশন flourishing cybercrime what's the solution? ওকে, আরো আছে সাইবার ক্রাইম a big challenge for our coming days. Cyber crime aftermath of capricious dealing with the boon. Cybercrime needs our attention. Cybercrime a threat to the society. ওকে, প্রথমত যেগুলো ইনস্ট্রাকশন 5 থেকে 6 ওয়ার্ড, এর ভেতরে প্রিপোজিশন বাদে। ওকে, এটা প্রথমত ফলো করেন। এটা যদি আপনি ফলো করেন, এই যে একটা আর্টিকেলের টাইটেল দিছেন, এত বড় টাইটেল কখনোই দেয়া যাবে না। সেকেন্ড, ধরেন প্রথমটা সাইবার ক্রাইম প্রবলেমস এন্ড সলিউশন, এটা হচ্ছে গিয়ে সব থেকে জেনারেলাইজড একটা শিরোনাম। এটা আপনি দিলে গ্রামাটিক্যালি ভুল না, কিন্তু এ ধরনের আপনি টাইটেল দিলে আপনি ম্যাক্সিমাম 8 থেকে 9 পাবেন। ইনক্রিজিং সাইবার ক্রাইম ইন বিডি অ্যান্ড প্রবাবল সলিউশন, ঠিক আছে, বাট আরো অ্যাডভান্স কি ব্যবহার করা যেতে পারে একটু ভাবেন। সাইবার সিকিউরিটি নিডস অ্যান ওভারহল, যে কয়টা আছে, যে কয়টা আপনারা ফিডব্যাক দিচ্ছেন তার মধ্যে এটা বেস্ট ছিল, ঠিক আছে। নেক্সট কি আছে, এনকাউন্টারিং সাইবার ক্রাইম। এনকাউন্টারিং সাইবার ক্রাইমের ভেতরে সাইবার ক্রাইমের যে সলিউশনটা দরকার, কিভাবে হচ্ছে গিয়ে এই প্রবলেমসটাকে অ্যাড্রেস করা যেতে পারে, এই রিলেটেড কিছু বলা হয় না। না হলে আপনারটা আবার একটু কষ্ট করে দিয়ে দেন। সাইবার ক্রাইম, দ্য ডেঞ্জার অফ ডিজিটাল প্ল্যাটফর্ম, এই টাইপের যেগুলা লেখা হয়েছে এখানে কিন্তু সলিউশনের কথাটা আসে নাই। যেমন এনকাউন্টারিং সাইবার ক্রাইম, সলিউশনের কথা আসে নাই। সাইবার ক্রাইম, দ্য ডেঞ্জার অফ ডিজিটাল প্ল্যাটফর্ম, এখানে টাইটেলটা পড়লে অডিয়েন্স ভাববে যে আপনি শুধু সমস্যাটা নিয়ে কথা বলছেন, আপনি এটা সমাধান নিয়ে কথা বলেন নাই। সাইবার ক্রাইম, ইট ইজ হাই টাইম টু বি কনসার্ন, এখানেও সলিউশন নিয়ে কোনো কথা উঠে আসে নাই। সাইবার ক্রাইমে রাইজিং কনসার্ন, সলিউশনের কথা উঠে আসে নাই। সাইবার ক্রাইম, ইন্টারনেট থ্রেটস অ্যান্ড রেমেডি, দুইটা পার্ট উঠে আসছে, বাট অনেক বেশি ক্লিশে, বাট তাও আপনি জিনিসটা কমপ্লিট করছেন অ্যাটলিস্ট দুইটা পার্টি। সাইবার ক্রাইম থ্রেটস অ্যান্ড সলিউশন, জেনারেলাইজড ফ্লারিশিং সাইবার ক্রাইম, হোয়াটস দ্য সলিউশন, এটা বেটার, মাছ বেটার। ওকে, আরেকজন লিখেছেন সাইবার ক্রাইম are gravely boon and its panacea. আচ্ছা, বুন মানে কি? বুন মানে কি আশীর্বাদ না? বুন অর্থ কি আশীর্বাদ না? সো সাইবার ক্রাইম এটা কিভাবে আশীর্বাদ হতে পারে? না ভাইয়া, বুন মানেও আশীর্বাদী। আমি ক্রস চেক করলাম তো, বুন মানেও আশীর্বাদী, বরং বেইন মানে ধ্বংস। বেইন মানে হচ্ছে সর্বনাশ, ধ্বংস, টক্সিক কিছু একটা, ঠিক আছে। ওকে, সো এটা তো গ্রামাটিক্যালি মানে কি বলে, কন্টেক্সচুয়ালি এটা ভুল। সো
আমার 1 মিনিট একটু টাইম দিবেন, আমার কারেন্টটা আসছে তো আমি একটু ইটা চেঞ্জ করব, নেটওয়ার্কটা, আমার ফোনের ব্যাটারি পড়ে যাচ্ছে আর কি। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া, সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ওকে, ভাইয়া। সো যেটা নিয়ে কথা বলতেছিলাম, যে দেখেন আপনারা যারা ফিডব্যাক দিয়েছেন তার ভেতরে এটা এবং এটা, মোটা দাগে এই দুইটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি কারেক্ট ফরমেশনের একটা কি বলে আপনার টাইটেল হতে পারতো। একটা ভাইয়া প্রশ্ন করেছেন যে টাইটেলে আমরা কোয়েশ্চেন দিয়ে কোনো টাইটেল করতে পারবো কিনা। আপনি কোয়েশ্চেন দিয়ে টাইটেল করা এই ধরনের যে থাকবে, টাইটেল গুলো থাকবে, তাতে কোয়েশ্চেন করাটা মাছ মাছ অ্যাপ্রিসিয়েটিং, মাছ অ্যাপ্রিসিয়েটিং, ঠিক আছে। ফ্লারিশটা অত ভালো যায় না, বাট সে যেভাবে বলছে তাতে, মানে আমি তো বলছি এটা যতখানি ভালো ততখানি এটা না, বাট ফ্লারিশিং যেতে পারে এখানে, সে যে অর্থে বলছে তাতে সমস্যা নেই। ফ্লারিশ করতেছে, চারদিকে ছড়িয়ে পড়তেছে, ওই অর্থে গেছে, অত খারাপ না মানে, ঠিক আছে, আরো বেটার হতে পারতো, বাট চলে। ওকে, ধরেন আমি নিজে যদি লিখতাম, কি লিখতাম একটু ভাবি, আপনাদের অনেকের কাছ থেকে তো ফিডব্যাক নিলাম। সাইবার ক্রাইম ইন বাংলাদেশ এন্ড সলিউশন টু দা প্রবলেম। সো কিরকম লিখতাম? এটা হতে পারে হাউ মাচ আর উই প্রিপেয়ার্ড ফর সাইবার ক্রাইম, এটা হতে পারে কোশ্চেন, ডেফিনেটলি। বা এরকম হতে পারে, সাইবার ক্রাইম, দ্য অ্যাডভান্সড গেটওয়ে অফ থ্রেট।
হোয়াটস দ্য সলিউশন অনেক বড় হয়ে যাচ্ছে না। দ্য অ্যাডভান্সড থ্রেট ফর প্রাইভেসি, হোয়াট ইজ দ্য সলিউশন। এটা হতে পারতো, যদিও এটাও একটু বড় হয়েছে, এর থেকেও যদি আপনি একটু ছোট করতে পারেন বেটার। সর্বপ্রথম টাইটেল দেওয়ার ক্ষেত্রে যেগুলো সাজেশন থাকবে, একটা হচ্ছে গিয়ে 5 থেকে 6টা ওয়ার্ড, এর বেশি কোনোভাবেই না। সেকেন্ড থিং হচ্ছে গিয়ে কোয়েশ্চেন করতে পারেন, ইনফ্যাক্ট কোয়েশ্চেন করাটাকে পজিটিভলি নেওয়া হয়। নেক্সট হচ্ছে গিয়ে প্যাসেজের কিওয়ার্ড যাতে উঠে আসে, প্যাসেজের কিওয়ার্ড উঠে আসে, উঠে আসে, ঠিক আছে। রিলেভেন্ট ফ্রেজ ব্যবহার করতে পারলে অন্যদের তুলনায় মিনিমাম 1 মার্কস বেশি পাবেন। ব্যবহার করতে পারলে মানে মাচ মোর ওয়েলকাম। হয়তো বা টোটাল এক্সামে আপনাদের 45 কয়জন দিবে রিটেন আমি জানি না। আপনাদের প্রিলি পাস করছে কত? 45 প্রিলি 12,000। আচ্ছা, 12,000 প্লাস। সো এর ভেতরে রিটেন দিবে ধরেন 10,000, 2,000 দিবে না। অলরেডি কিছু ক্যাডার হয়ে গেছে 41-এ, দিবে না। অনেকে অসুস্থ থাকবে, অনেকে ডিরেইলড হয়ে গেছে, প্রিপারেশন থাকবে না, 10,000 দিবে। এর ভেতরে ম্যাক্সিমাম 25 জন থাকবে যারা টাইটেলে রিলেভেন্ট ফ্রেজ ব্যবহার করতে পারবে। রিলেভেন্ট ফ্রেজ ব্যবহার করাটা খুবই টাফ। যেমন কি হতে পারে, আহ, ধরেন একটা ফ্রেজ আছে না, সোনার ডিম পাড়া হাঁস, ফ্রেজটা কি মনে আছে? গ্যান্ডার্স গুস এ টাইপের কি জানি একটা ফ্রেজ আছে না, সোনার ডিম পাড়া হাঁস, এটারে একটা ফ্রেজে কি বলে? এটারে একটা ফ্রেজে কি বলে আপনারা একটু বলেন না। ইন দা মিন টাইম আমি একটু ব্রেক নিচ্ছি, 1 মিনিট। ওকে, ওটার বলে হচ্ছে, ফিডব্যাক দিয়েছেন ধন্যবাদ আপনাকে, গোল্ডেন গুজ বলে। ওকে, ধরেন পরীক্ষার হলে আসছে রেমিটেন্স, রেমিটেন্স পাঠায় যারা তাদের কি বলে? রেমিটেন্স ওয়ার্কার যারা আছে, ঠিক আছে। এটা রিলেটেড একটা আর্টিকেল আসছে, আপনি যদি এরকম লিখতে পারেন যে রেমিটেন্স সোলজার আ গোল্ডেন গুজ ফর বাংলাদেশ গভর্নমেন্ট, এরকম যদি আপনি লিখতে পারেন, তাহলে দেখেন এই যে ফ্রেজটা, এটা হয়তো বা পরীক্ষার হলে অনেকের মাথায় আসবে না, ইনফ্যাক্ট অনেকের মাথায় আসবে বাট ফ্রেজটা মনে থাকবে না। সো এই রকমের যেগুলো ফ্রেজ আছে এগুলো আপনি ব্যবহার করতে পারলে ডেফিনেটলি অন্যদের তুলনায় 1-2 মার্কস বেশি পাবেন। হ্যাঁ, এই যে দা আনসাং হিরো এরকমও বলতে পারেন। এই জিনিসগুলো একটু করার চেষ্টা করতে পারেন। আরেকটা জিনিস নিয়ে আপনাদের কনফিউশন থাকে, সেটা হচ্ছে ক্যাপিটালাইজেশন। ক্যাপিটালাইজেশনের ব্যাপারটা হচ্ছে কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে আপনার স্পেসিফিক এটাই করতে হবে। প্রিপোজিশন গুলো ক্যাপিটালাইজ হয় না, শুধুমাত্র শুরুতে যদি কোনো আর্টিকেল থাকে তাকে ক্যাপিটালাইজ করেন। মাঝের যেগুলো আর্টিকেল থাকে সেগুলো আপনি চাইলে স্মল লেটারে লিখতে পারেন। বাকি যেগুলো কিওয়ার্ড আছে সেগুলোর প্রত্যেকটার ফার্স্ট লেটারটাকে আপনি ক্যাপিটালে করেন। আমার কথাটা কি বুঝতে পারছি? যেমন সাইবার ক্রাইম, দা অ্যাডভান্সড এটা ক্যাপিটালে হবে, গেটওয়ে এটা ক্যাপিটালে হবে, অফ লাগবে না, থ্রেড এরকম হতে পারে। টাইটেলে কোলন সাইন দিতেই হবে না, আপনি চাইলে দিতে পারেন।
যেমন এইখানে আমি কোলন সাইন দিছি, আবার এ পাশে যেটা লিখছিলাম কোথায়, প্রথমে একটা লিখছিলাম হাউ মাচ আর উই প্রিপেয়ার্ড ফর সাইবার ক্রাইম, এটাই কিন্তু আবার আমরা কোনো কোলন ব্যবহার করি নাই। সো ইট টোটালি ডিপেন্ডস অন ইউ ওয়েদার দ্য টাইটেল ইউ আর ক্রিয়েটিং দেয়ার নিডস আ কোলন অর নট। ঠিক আছে, সো এ পাশে গেল এই রিলেটেড কথা। টাইটেলটা কিরকম হবে ক্লিয়ার কি? এটুকু নিয়ে কারো কোনো কনফিউশন তো নাই, আছে কি? এই পর্যন্ত, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই জায়গাটায় বলছি কি ক্রিয়েটিভিটি আনতে। আপনি যেটা লিখবেন শুধুমাত্র আপনিই লিখবেন, এরকম কিছু একটা নিজের মতো করে 3 লাইনে, 3 লাইনে একটা ক্রিয়েটিভ কিছু আপনি সেট করবেন। এর পাশাপাশি ষষ্ঠ লাইনে টপিক নেম, টাইটেলটা ব্রেইন স্টর্মিং করে, পরীক্ষার হলে ব্রেইন স্টর্মিং করে, লাগে 2-3 মিনিট সময় নেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার টাইটেল হতে হবে খুব ইউনিক। ঠিক আছে, 2-3 মিনিট সময় নেন, কোনো সমস্যা নাই। ষষ্ঠ অংশ কতটুকু লিখতে হবে? একদম এখান থেকে শুরু করে এই পর্যন্ত সম্পূর্ণ অংশটা আপনি প্যারা করে করে লিখতে পারবেন। প্যারা করে লেখা যায়। অনেকে বলবে যে একটা প্যারাই লিখতে হবে, নট নেসেসারি, প্যারা করে লেখা যায়। ইনফ্যাক্ট প্যারা করে লেখাটাই অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, এরপরে এই যে অংশটুকু আছে, I therefore request you to highlight the issue in your newspaper to generate, এই অংশটুকু লাগে না, এটা বাদ, এটা লাগে না। সপ্তম অংশ সিগনেচার ডেজিগনেশন, এটা দিয়ে দিতে পারেন, এটা অ্যাপ্রোপ্রিয়েট, এটা আমি দিতাম সব সময় অ্যাপ্রোপ্রিয়েট। খামটা কলম দিয়ে আঁকেন, পেন্সিল দিয়ে আঁকেন, খুব একটা ম্যাটার করে না, বাট যদি হাতে টাইম থাকে পেন্সিল দিয়ে কইরেন, একটু সুন্দরভাবে মানে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। সবার হয়তো বা হ্যান্ডরাইটিং সুন্দর না, বাট পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতে পারেন। ওকে, ষষ্ঠ অংশ দ্বিতীয় পেজের শুরুতে করতে চান শুরু, দ্বিতীয় পেজের শুরুতে করতে পারেন শুরু, বাট আমার সাজেশন হবে এখান থেকেই শুরু করা, কারণ আপনার অ্যাকচুয়াল নাম্বারের জায়গাটা হচ্ছে এই অংশটুকুই। স্যার যদি পড়েন এ পাশে দেখবে স্ট্রাকচারটা ঠিক আছে কিনা, কোনো ব্লান্ডার করছে কিনা, বাট পড়বে এই অংশটুকুই। সো এটাকে একটু বেশি লেখার চেষ্টা করবেন। ওকে, যা যা বললাম এটা রিলেটেড কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলে ফেলেন। কারো কোনো প্রশ্ন নাই? ওকে, আসেন তাহলে আমরা এখন মাঝের অংশটা নিয়ে কথা বলবো। 7 হচ্ছে সিগনেচারের পোর্শন, সরি সরি সরি, 7 হচ্ছে সিগনেচারের পোর্শন। ঠিক আছে, সিগনেচারের পোর্শন, এখানে আপনি হচ্ছে গিয়ে আপনার নাম লিখবেন। অফিসিয়াল সিগনেচার আবার দিতে দেন না, এখানে সিগনেচার দেওয়ার কোনো দরকার নাই। আপনি হচ্ছে গিয়ে নাম লেখা দিবেন, বলবেন অন বিহাফ অফ ম্যাস ক্রাউড, অথবা কিছু না বলেও আপনার নামটা লিখবেন, আপনার ডেজিগনেশনটা লিখবেন, সিম্পল। ঠিক আছে, ওকে, আসেন যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটা দেখে আপনার পরীক্ষার হলে নাম্বার দিবে, সেটা কি রকম লেখা যেতে পারে দেখি। এখানে কোশ্চেনটা কি ছিল? সাইবার ক্রাইম ইন বাংলাদেশ এন্ড সলিউশন টু দ্য প্রবলেম। প্রথমত আপনাদের মাথায় যে প্রশ্নটা, যে এটা তো রিডিং কম্প্রিহেনশনের সাথে রিলেভেন্ট কোনো একটা থিমের কোশ্চেন। সো এখানে রিডিং কম্প্রিহেনশনে যা ইনফরমেশন আছে তার বাইরের ইনফরমেশন আনতে পারবেন কিনা, এই একটা জায়গার জন্য শুধুমাত্র বাইরের ইনফরমেশন আনা যেতে পারে। দেখেন আমি কিন্তু বলছি আনা যেতে পারে, তার মানে আপনি আনতেও পারেন নাও আনতে পারেন। যদি না এনে লিখতে পারেন অ্যাপ্রিসিয়েটিং, যদি আনাটা অ্যাপ্রোপ্রিয়েট মনে করেন কিছুটা আনতে পারেন, বাট অবশ্যই প্যাসেজে যে জিনিসগুলা উল্লেখ করা হয়েছিল সেই জায়গাগুলোতে আপনি বেশি এমফাসাইজ করবেন। আমার কথাটা কি বোঝা গেছে? ধরেন আপনার 35 বিসিএস এ মনে হয় প্রশ্ন এসেছিল বঙ্গবন্ধু স্যাটেলাইট রিলেটেড। এখন বঙ্গবন্ধু স্যাটেলাইট রিলেটেড যে কোয়েশ্চেনটা এসেছিল ওখানে লেটার রাইটিংটা এরকম ছিল, যে দ্য অ্যাডভান্টেজেস অফ কি বলে হ্যাভিং স্যাটেলাইট অফ ইয়োর ওন, এই টাইপের কিছু একটা ছিল। মানে বাংলাদেশের বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠায় কি অ্যাডভান্টেজ হয়েছে, এই টাইপের জিনিসপত্র জানতে চেয়েছিল। সো প্যাসেজে যেগুলো অ্যাডভান্টেজের কথা বলছে আপনার ওই জিনিসগুলোকে সর্বপ্রথম প্রায়োরিটি দিতে হবে। এবং যদি এখানে টপিকটা থাকে
ফর এক্সাম্পল ওই রকম বঙ্গবন্ধু স্যাটেলাইট দিয়ে যদি থাকে যে দ্য অ্যাডভান্টেজেস অফ হ্যাভিং আ স্যাটেলাইট, এরকম যদি আপনার একটা লিখতে হয়, কি বলেন, আর এডিটোরিয়াল লিখতে হয়, আপনি দেখেন আপনার কাছে জানতে চাওয়া হয়েছে শুধুমাত্র স্যাটেলাইট থাকার অ্যাডভান্টেজেস। এখানে আপনি বাংলাদেশ কবে স্যাটেলাইট পাঠিয়েছিল, এর ট্রান্সপন্ডার কয়টা, এ লোকেশন কিনেছিল রাশিয়ার কাছ থেকে, স্যাটেলাইট তৈরি হয়েছিল ফ্রান্সে, উৎক্ষেপণ করা হয়েছিল নিকোলাস টেসলার কাছ থেকে বেইজ নিয়ে, এই সব জিনিসপত্র বললে টিচার নাম্বার আরো কমিয়ে দিবে। আপনার ফুল ফোকাস থাকবে শুধুমাত্র কি কি অ্যাডভান্টেজ আছে ওই জায়গাগুলোতে। এখান থেকে আপনি হয়তোবা ইন্ট্রোতে জাস্ট কোনো একটু মানে শুরুতে হয়তোবা জিনিসটা একদম অ্যাডভান্টেজে চলে যাবেন, সেক্ষেত্রে 2-3টা লাইন নিতে পারেন, বাট এর বেশি কোনো কিছুই আনা কোনোভাবেই অ্যাপ্রোপ্রিয়েট না। ভাইয়া প্যাসেজ টাইটেল আর এটার টাইটেল কি সেম দিব নাকি আলাদা, কোনটার টাইটেল? আপনি এখানে এই ভেতরে যে টাইটেলটা এখানে লিখবেন এবং এখানে যে টাইটেলটা মানে এই ষষ্ঠ অংশে যে টাইটেলটা দিবেন ডেফিনেটলি সেম টাইটেল হবে। ওকে, এখানে খুব প্লেন একটা টাইটেল দিচ্ছে সাইবার ক্রাইম, এরকমের লিখলে আপনি 9-10-এর বেশি পাবেন না। ওকে, যাই হোক, এখানে প্রথমত সাইবার ক্রাইমের যে আর্টিকেলটা লিখছে একটু চিন্তা করেন। প্রথমত আপনার ধরেই নিতে হবে যে আপনার যারা রিডার তারা এই টপিকের ব্যাপারে কিছুই জানে না, একদম কিছুই জানে না, এটা আপনি মনে করবেন। যেমন ধরেন আমি আপনাদের বলি, এনায়েত চৌধুরী করে একজন ইউটিউবার আছেন, ওনার ভিডিও আমি খুব আগ্রহ নিয়ে দেখি। ওনার ভিডিও টপিক খুব যে মানে এনগ্রসিং তা না, মানে দেখা গেছে যে কন্টেম্পোরারি টাইমে অন্যান্যরা যে ধরনের টপিক নিয়ে কথা বলেন উনিও একই টাইপের টপিক নিয়েই লেখালেখি মানে কি বলে ইউটিউব ভিডিও বানায়। এবং ম্যাক্সিমাম সময় দেখা গেছে যে ওই ভিডিওটাই আমি ইন্ডিয়ান কোনো ইউটিউবারের দেখছি, বা দেখা গেছে কাস্পিয়ান রিপোর্টে দেখছি, ডিডাব্লিউ তে দেখছি, বা অন্য কোথাও দেখছি, উনি ওই সেম ইস্যু নিয়েই হয়তোবা একটা ইউটিউব ভিডিও বানাইছে। বাট ওনার ইউটিউব ভিডিওটার সব থেকে ভালো যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে উনি একদম ছোট ছোট জিনিস সাধারণ মানুষ যাতে বুঝতে পারে ওইভাবে করে উপস্থাপন করে। সো আপনি সব সময় চেষ্টা করবেন যখনই একটা এডিটোরিয়াল লিখবেন পরীক্ষার হলে, যাতে একদম কেউ কিছু জানে না ওই লেভেল থেকে আপনি শুরু করতে পারেন। ধরেন একজন যার সাইবার ক্রাইম সম্পর্কে কোনোই আইডিয়া নাই, তার প্রথমত সাইবার ক্রাইমের ডেফিনেশন জানাটা জরুরি। এজন্য দেখবেন এখানে শুরুটাই করছে হচ্ছে গিয়ে সাইবার ক্রাইমের জায়গাগুলা কোথায়, কোত্থেকে সাইবার ক্রাইমের উৎপত্তি হয়। অর্থাৎ আপনি টাইটেলে যেই পার্ট গুলো হচ্ছে গিয়ে টাইটেলে ব্যবহার করতেছেন কিওয়ার্ড হিসাবে, যেমন এই সাইবার ক্রাইমের এই অংশটুকু হচ্ছে একটা কিওয়ার্ড। আবার অ্যাডভান্সড গেটওয়ে, ধরেন এইখানে এই যে থ্রেট ফর প্রাইভেসি, প্রাইভেসি একটা কিওয়ার্ড, এপাশে সলিউশন একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ড গুলোকে আপনি বেশি ইম্পর্টেন্স দিবেন যখন এটা রিলেটেড একটা আর্টিকেল লিখতে যাবেন। প্রথমে ডেফিনেশন টেনে আনতে পারেন, এরপরে কোন কোন জায়গায় এটা প্রবলেম ক্রিয়েট করতেছে, এখানে প্রবলেমস রিলেটেড যদি প্যাসেজে কোনো এক্সাম্পল থাকে সেক্ষেত্রে আপনি এক্সাম্পলও দিতে পারেন। কোন কোন রিলেভেন্সে সাইবার ক্রাইমের কথা প্যাসেজে বলা হয়েছে সেই জিনিসগুলো আপনি উপস্থাপন করলেন, কি কি ধরনের প্রবলেম হতে পারে সেগুলো বললেন, এবং ফাইনালি প্যাসেজে যে ধরনের সলিউশন বলছে সেই সলিউশন গুলোকেই আপনি আপনার ভাষায় উপস্থাপন করলেন। সো শুরুটা কিভাবে, কিওয়ার্ড যেটা আছে সেই জিনিসটা, ভাই আপনি এনায়েত চৌধুরী লিখলেই পাবেন, ওনার চ্যানেলের নামটা আমার আসলে মনে নাই। প্রথমত কিওয়ার্ডের যেগুলা ডেফিনেশন পার্ট সেটা লিখে ফেলবেন, এরপরে প্রবলেমসটা নিয়ে কথা বলবেন, ফাইনালি সলিউশনটাতে যাবেন। এটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল কি বলে মানে আর্টিকেল লেখার স্ট্যান্ডার্ড। যেভাবে মানে আর্টিকেলের টাইটেলের কিওয়ার্ড গুলা থাকবে ঠিক সেভাবেই হচ্ছে গিয়ে জিনিসগুলার
প্যারাগুলাও ঠিক সেভাবে আসবে, যেমন শুরুতেই হচ্ছে সাইবার ক্রাইমের নেম ছিল, এজন্য ডেফিনেশন গেছে। এরপরে প্রাইভেসি রিলেটেড প্রবলেমস গুলো নিয়ে আপনি কথা বলছেন, পরে সলিউশনে গেছেন। জাস্ট ওইভাবে যাতে থাকে। প্যারা করে করে লিখলে সুবিধাটা কি, অনেকে আছে যার হয়তো বা প্রবলেমস কি কি হয় এটার ব্যাপারে ব্রিফ নলেজ আছে, তার শুধুমাত্র সলিউশনটা জানার ব্যাপারে আগ্রহ আছে, সেক্ষেত্রে সে শুধু সলিউশনের পার্টটা পড়ে নিবে। এই পোর্শনে প্যারা করব, লাইক এক প্যারাতে প্রবলেম অন্য প্যারাতে সলিউশন, রাইট? আমি সেটার কথাই বলছি যে এক প্যারাতে আপনি প্রবলেমটা লিখলেন আর এক প্যারায় সলিউশন লিখলেন, এভাবে করে করতে পারেন। ঠিক আছে, 2 পেজের একটা ফোকাস রাইটিং বেসড অন প্যাসেজ। হ্যাঁ হ্যাঁ ভাই, একজন শুধু ভাই লিখছেন, এরপরে আর কিছু বলেন নাই, কিছু বলার থাকলে বলতে পারেন। তো এই হচ্ছে গিয়া বেসিক আলোচনা। কমার ইউজ, হ্যাঁ কমার ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই ভাইয়া, যে কোনো ধরনের ব্যবহার আপনি করতে পারবেন। দেখেন, কমা রিলেটেড কথাবার্তা আছে, টাইটেলেও আপনি কমার ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই জায়গাটায় কমার ব্যবহারটা একটু কশাসলি দেখেন। দা এডিটরের পরে কমা হয় না, ডেইলি স্টারের পরে কমা হয় না, কোনো একটা ইনকমপ্লিট সেন্টেন্সে কমা হয়, ইনকমপ্লিট সেন্টেন্সে কমা হয় না। আর এগুলা কিন্তু কোনো সেন্টেন্স না, এটা হচ্ছে গিয়ে তাকে সম্বোধন করছে, পত্রিকার নাম বলছে, এগুলার পরে কোনো কমা হয় না। এই জায়গাটায় পরীক্ষার হলে অনেকে ভুল করে। কাজী নজরুল ইসলাম এভিনিউ, এরপরে কেন কমাটা দিছে, কারণ অ্যাড্রেসটার পরবর্তী অংশ নিচের লাইনে আছে, এজন্য এটার সাথে এটা রিলেটেড, এটা দেখার জন্য এখানে কমাটা আসে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর এইখানটায় অলওয়েজ একটা কমা হয়, ট্রুলি ইয়ার্স লিখলে তারপরেও একটা কমা হবে। কমা কোন কোন জায়গায় হবে এটা একটু মনে রেখেন, এই জায়গাটায় বারবার ভুল করে এবং এই জিনিসটা দেখে। ভাইয়া টাইটেল থিম্যাটিক আর এইখানে কি আলাদা করতে হবে? হ্যাঁ, থিম্যাটিকের টাইটেল আর এখানকার টাইটেল কখনো এক হবেই না, কারণ আপনাকে প্যাসেজ থেকে যে এডিটরের যে পার্টটা বলবে, এখানের যে টপিকটা বলবে, এই টপিকটা মোটামুটি প্যাসেজের যে থিম্যাটিকের টাইটেল আপনি তো করছেন তার থেকে একটু ব্যতিক্রমী হয়। অর্থাৎ আপনাকে এখানে কোশ্চেনেই এটার টাইটেল আপনি কি রকম ব্যবহার করবেন সে ব্যাপারে একটা ইনক্লিং দেয়া থাকবে। কথাটা বুঝাইতে পারছি? কখনোই সিমিলার হবে না। যেমন এটা প্রিভিয়াস ইয়ারের একটা কোয়েশ্চেন, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার অ্যাবাউট ইমপ্লিমেন্টেশন অফ ব্লু ইকোনমি ইন বাংলাদেশ। দেখেন এইখানে ব্লু ইকোনমির কোন পার্টটুকু আসবে, শুধুমাত্র ইমপ্লিমেন্ট পার্টটা। এখানে ব্লু ইকোনমির কি কি প্রসপেক্ট আছে সেগুলা কি আলোচনায় আনার কোনো প্রবলেম আছে, মানে রিজন আছে বলেন তো? প্রসপেক্টে কি ফোকাস করবেন? কোনোভাবেই দরকার নাই, হয়তো বা 1 লাইন লিখতে পারেন বা 2 লাইন লিখতে পারেন। এখানে ফোকাস হচ্ছে ইমপ্লিমেন্টেশন। ইমপ্লিমেন্টেশনে কি কি চ্যালেঞ্জ আছে, ইমপ্লিমেন্টেশন কতটুকু হয়েছে, গভর্নমেন্টের এই রিলেটেড পলিসি পেপার কি বলে, এই জিনিসগুলা হচ্ছে গিয়ে এখানে আসবে। ওকে, এই রিলেটেড প্যাসেজে যতটুকু অংশ আছে সেটাকে 100% জোর দেন। প্যাসেজের বাইরে যা আছে সেই ইনফরমেশন আপনি এ ধরনের লেখায় ব্যবহার করতে পারবেন। এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, আমি সলভ করেছিলাম। ওখানে আমি দেখেছিলাম যে ব্লু ইকোনমির ইমপ্লিমেন্টেশন রিলেটেড অতটা ইনফরমেশন প্যাসেজটায় দেয়া ছিল না। সো এটাকে কমপ্লিট করার জন্য আমার বাইরের কিছু ইনফরমেশন আনতে হয়েছিল। এটা সম্ভবত 41-এরই মনে হয়, যতটুকু আমার মনে পড়তেছে। দেখেন তো এটা প্রিভিয়াস কোন ইয়ারের কোশ্চেন, 41 বা 40 এরকম হবে মনে হয়। ওকে, না 41 হবে না, এটা মনে হয় 40-এর। ওকে, সো এরকম যদি সিনারিও হয় যে প্যাসেজে ইনাফ ইনফরমেশনই নেই, তখন আপনি বাইরের ইনফরমেশন ব্যবহার করতে পারবেন। ওকে, প্রথমত ব্লু ইকোনমি, এটার একটা ডেফিনেশন দিবেন ডেফিনেটলি। বাংলাদেশের পার্সপেক্টিভে ব্লু ইকোনমি কতটুকু রিলেভেন্ট সেটা টানবেন। তারপরে হচ্ছে গিয়ে ইমপ্লিমেন্টেশন রিলেটেড কথা বলবেন। এ গেটওয়ে টু প্রসপারিটি, এটা কি টাইটেলে দেয়া যাবে? হ্যাঁ, কিভাবে দিবেন? ব্লু ইকোনমি গেটওয়ে টু প্রসপারিটি, এভাবে বলতে পারেন, টু প্রসপারিটি। বাট এই প্যাসেজের জন্য এটা যতখানি না রিলেভেন্ট একটা টাইটেল,
এ ধরনের একটা যদি আপনি টাইটেল লেখেন তাহলে কি মনে করবে যারা রিডার, তারা মনে করবে ব্লু ইকোনমির প্রসপেক্ট নিয়ে আপনি কথা বলেছেন, কারণ গেটওয়ে টু প্রসপারিটি ওইভাবেই বলা। যদি ইমপ্লিমেন্টেশন রিলেটেড আপনি একটা ইনক্লিং দিতে চান, এভাবে বলতে পারেন, হাউ মাচ টু উই ইউটিলাইজ দ্য হাউ মাচ টু ইউটিলাইজ, ডুটা কেটে দেন, হাউ মাচ উই ইউটিলাইজ দ্য, এটাও আসলে যায় না এর সাথে, ইমপ্লিমেন্টেশন অফ ব্লু ইকোনমি ইন বাংলাদেশ। ব্লু ইকোনমি how much are we ready to avail this opportunity? এরকম হতে পারে। অনেক বড় হয়ে গেছে, ডেফিনেটলি এটারে আরো অনেক ছোট করতে হবে ব্রেইনস্টর্মিং করে, বাট থিমটা এরকম হতে পারে। আপনারা যেগুলো বলছেন, ব্লু ইকোনমি ড্রাইভিং ফোর্স টু ইকোনমি, ব্লু ইকোনমি নিডস প্রপার ম্যানেজমেন্ট, এটা খুব ভালো, নিডস প্রপার ম্যানেজমেন্ট এটা ব্যবহার করতে পারেন। প্রথমটা ভালো না, আপনি জেনারেলাইজড কথা বলছেন। এক্সপ্লোরিং দ্য ট্রেজার ট্রোভ, ব্লু ইকোনমি, এটাও খুবই ভালো, টু দা পয়েন্ট কথা বলছেন। ভাইয়া সলিউশন বা মেজার কি পয়েন্ট আকারে দেওয়া যাবে? ডেফিনেটলি আপনি সলিউশন পয়েন্ট আকারেই দিবেন। আমি যে জিনিসটা বলতে চেয়েছি, মানে লেখার ক্ষেত্রে যে জিনিসগুলা উঠে আসবে, ক্লিয়ার তো? ব্লু ইকোনমি ব্লেসিং অফ আওয়ার ফিউচার, আপনি চিন্তা করেন, ধরেন আপনি একটা টাইটেল দেখলেন এরকম লেখা, ব্লু ইকোনমি ব্লেসিং ফর আওয়ার ফিউচার, এই টাইটেলটার ভেতরে আপনি কি কি জিনিস এক্সপেক্ট করবেন থাকবে? ব্লু ইকোনমির কি কি প্রসপেক্টস আছে, কি কি ফিউচার ফোরকাস্ট আছে, এগুলা চলে আসার কথা না এর ভেতরে? ইমপ্লিমেন্টেশন তো ডেফিনেটলি আসবে, কিন্তু তার পাশাপাশি প্রসপেক্ট রিলেটেড আলোচনাও কি এখানে চলে আসবে না? আমাদের ফোকাস হচ্ছে গিয়ে ইমপ্লিমেন্টেশন রিলেটেড কথা বলবো, সো ওই জায়গায় ফোকাস করতে পারলে বেটার। ব্লু ইকোনমি এ লট টু এক্সপ্লোর অ্যান্ড রিলিজ, হতে পারে এটা। ব্লু ইকোনমি টাইম ডিমান্ড ফর ইমপ্লিমেন্টেশন, এটা খুব ভালো হয়েছে। ব্লু ইকোনমি ডিমান্ড ফর ইমপ্লিমেন্টেশন দিলে আরো ভালো, টাইমটা বাদ দিয়ে দেন। ব্লু ইকোনমি এ গেটওয়ে টু পসিবিলিটিস, এটা আমার ভাল লাগে না, কারণ এখানে ইমপ্লিমেন্টেশনের ব্যাপারটা আসতেছে না। পসিবিলিটিস এর কথা বললে ব্লু ইকোনমির বিভিন্ন ধরনের শাখা নিয়ে আপনি কথা বলবেন, সেটা এখানে রিলেভেন্ট না। এখানে রিলেভেন্ট হচ্ছে গিয়ে ইমপ্লিমেন্টেশন রিলেটেড। ওকে, সো ব্লু ইকোনমি আর উই রেডি টু ইউটিলাইজ, এটা ভালো। ওকে, সো এই হচ্ছে গিয়ে আলোচনা ছিল, এটা খুব ইম্পর্টেন্ট। এবারে আপনারা পরীক্ষায় ডেঙ্গু রিলেটেড কিছু একটা পেয়ে যাবেন, আমার মনে হচ্ছে ডেঙ্গু নিয়ে এবার অনেক আলোচনা হয়েছে, ডেঙ্গু রিলেটেড কিছু পেয়ে যাবেন, এই রিলেটেড পড়াশোনা করে যান। বাংলাদেশে বা ইংলিশে বা বাংলায় কিছু না কিছু একটা পাবেন, শিওর থাকেন। এক্সপ্লোরিং দ্য ওয়ে টু এমফাসাইজ ব্লু ইকোনমি, এক্সপ্লোরিং দ্য ওয়ে টু ইউটিলাইজ ব্লু ইকোনমি দিয়ে দেন, এমফাসাইজ না দিয়ে ইউটিলাইজ দিয়ে দেন। এটা একটু পড়েন, হ্যাঁ, এখানে যে জিনিসগুলো বলছে এগুলো একটু পড়েন, এই আর কি। এখানে কিছু কোয়েশ্চেন সলিউশন আছে ছিল, এটা তো আমাদের জন্য প্রয়োজনীয় না, সো এই আর কি। এখানে জিনিসটার একটা কি বলে কপি দেয়া আছে, একটু দেখে নিয়েন আপনারা। ওকে, এই হচ্ছে ক্লাসের জিনিসপত্র ছিল। আপনাদের যদি কারো কোয়েশ্চেন থাকে হ্যান্ড রেইজ করতে পারেন, আমি কোয়েশ্চেন নিব। যে বিষয়ে লেটার লিখতে বলা হয় সে বিষয়টা কি থিমেটিকের টাইটেলের সাথে হুবহু ইউজ করা যাবে,
ভাইয়া এটার অ্যান্সার অলরেডি দিয়ে দিছি, যে লেটার যে টপিক নিয়ে বলবে সেটা ডেফিনেটলি থিমেটিকের থিমের সাথে সিমিলার, বাট কখনোই টাইটেলের সাথে হুবহু সিমিলার কিছু বলবে না। সো এটা যখন আপনি কোয়েশ্চেনটা পড়বেন লেটারের পার্টটায়, তখনই বুঝে যাবেন যে দুইটা এক করা পসিবল না, কখনোই একরকম হয় নাই 35 থেকে। ইমপ্লিমেন্ট ব্লু ইকোনমি, মেক ইকোনমি রিচার, এটা হতে পারে। থিমেটিকের টাইটেল বলতে কি কোয়েশ্চেনের টার কথা বলা হচ্ছে? ভাইয়া থিম্যাটিকের টাইটেল আসলে কোথায় আসবে? 1 নাম্বার কোশ্চেনের যেতে আসে, যে হোয়াট কুড বি দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল অফ দিস প্যাসেজ, এরকম থাকে অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল। এখানে যেটা প্রশ্ন করা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে লেটারের যে আমরা টাইটেলটা ব্যবহার করতেছি, মানে এডিটোরিয়ালের টাইটেল, সেটার সাথে রিডিং কম্প্রিহেনশনের টাইটেলটা সিমিলার হতে পারে কিনা, এটা রিলেটেড কোশ্চেন ছিল। সো দুইটা কখনো এক হতে পারে না, এটাই আমি বলছি। কারণ লেটারের যে প্রশ্নটা দেয়া থাকবে ওই প্রশ্নটাই ডেফিনেটলি আপনাকে রিডিং কম্প্রিহেনশনের যে টপিকটা থাকবে তার সাথে আরো কিছু অ্যাড করা থাকে, কখনো হুবহু একই জিনিস থাকে না। ভাইয়া আমার মুখস্থ শক্তি দুর্বল, কিভাবে ভোকাবে আপনার সিকিভাগ অর্জন করতে পারি? সিনো অ্যান্ড্রো, উত্তর দেখলে মনে হয় জানা, বাট ব্রেইন স্টর্মিং করে আনতে পারি না। ভাইয়া ব্রেইন তো আমারও খুবই, মানে মুখস্থ শক্তি আমারও খুব দুর্বল। আমি এত মানে বাজে আমার মুখস্থ শক্তি যে আমি ম্যাক্সিমাম টাইম আমার কলিগদের নাম পর্যন্ত মনে রাখতে পারি না, এরকম একটা অবস্থা। কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে কি, ধরেন আমি ছোট একটা এক্সাম্পল বলবো, এটা হচ্ছে গিয়ে আমি 2013-তে আমার ক্যারিয়ার শুরু করছি জব রিলেটেড, এবং আমি প্রাইভেটে জব করছি প্রায় 3 বছরের মতো। 3 বছর জব করার পরে হঠাৎ আমার সামনে স্টিভ জবস এর একটা ভিডিও আসছিল, স্টিভ জবস এর না, সরি আমি ভুল বলতেছি, বিল গেটস এর একটা ভিডিও আসছিল। বিল গেটস এর ভিডিওটার থিম ছিল, মানে তাকে ওই যে পডকাস্ট টাইপের ছিল, তাকে প্রশ্ন করা হয়েছিল, according to your analyze or your assessment, what could be the biggest threat for the next generation? এরকম প্রশ্নটা ছিল। সো সে বলছে যে আমরা আসলে অনেক বেশি পরিমাণে টেকনোলজিতে ইনভেস্ট করতেছি, কিন্তু মেডিকেল সায়েন্সে আমাদের ইনভেস্টমেন্ট খুবই দুর্বল। এ কারণে লাস্ট কাপল অফ ইয়ার্সে সেরকমের কোনো অ্যান্টিবায়োটিকের নতুন জিনোম উঠে আসে নাই। সো আমার মনে হচ্ছে যে হিউম্যান রেসের জন্য সব থেকে বড় থ্রেটের একটা হচ্ছে গিয়ে নেক্সট ডিকেডের মধ্যে বড় রকম কোনো একটা ভাইরাস আসবে, এবং এটা হিউম্যান এক্সটিংশনের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে আসবে। পাশাপাশি এ ধরনের যখন একটা চ্যালেঞ্জ আসবে, তখন হচ্ছে গিয়ে জব মার্কেটের উপরেও বড় রকম একটা চাপ আসবে। সো এই জিনিসগুলা কারেন্ট জেনারেশনের ভেবে জব রিলেটেড ডিসিশন নেওয়া উচিত। আমি আগের থেকেই স্কেপ করতে চাচ্ছিলাম প্রাইভেটে, আমি মনোনিবেশ করতে পারতেছিলাম না, কিন্তু এই যে তার ফোরকাস্টিংটা, এটা আমারে খুব মানে টাচ করছিল। আমার মনে হয়েছিল যে এমন একটা জবে আসা দরকার যেখানে জব অনেক বেশি সিকিউর। সো আমার মানে মুখস্থ বিদ্যা খুবই বাজে। আমি যখন ভার্সিটির 4th ইয়ারে ছিলাম, আমি একবার আপনার হচ্ছে গিয়ে আহ, একটা বই আছে ভোকাবুলারির, ইসের বই, বইটার নামটা আমি ভুলে গেছি। ওটা হচ্ছে আহ জিআরেরই একটা ভোকাবুলারির বই, মানে এই ইসের যে বইগুলো আছে না, মানে ডিকশনারির মতো, এ দিয়ে যতগুলো ওয়ার্ড একসাথে বলা, বি দিয়ে বলা, অর্থাৎ লেক্সোগ্রাফি টাইপের একটা বই ছিল। সো ওই বইটা আমি একবার খুলছি। ও ব্যারন্স জিয়ারি, ব্যারন্স জিয়ারি একটা বই ছিল, 80 টাকা না 90 টাকা ওই সময় দাম ছিল। এই বইটা আমি খুলে দেখি যে ওই এ দিয়ে সব অ্যাবেইট, অ্যাভরেন্ট, এরকম সব অ্যাবডিকেট এক জায়গায় লেখা। তো আমি বইটা খুলে বলছি আমি জীবনে জিয়ারি দিব না, জীবনেও জিয়ারি দিব না। অথচ এই কথা বলার 2 বছর পরেই আমি ডিগবাজি খেয়ে 2015-তে জিআরই দিছিলাম। কেন দিছিলাম? কারণ দেশের জব মার্কেটের অবস্থা আমার মনে হয়েছে তখন খুব বাজে ছিল। স্যালারিতে সেরকম গ্রোথ পাচ্ছিলাম না, আমি বেটার কোনো অপরচুনিটিস পাচ্ছিলাম না। আমারও দোষ ছিল, আমার আন্ডারগ্রেডের রেজাল্ট বিলো 3। সো ম্যাক্সিমাম জায়গায় আমার সিভি অ্যাকসেপ্টই হচ্ছিল না। সো তখন আমি নিতান্ত বাধ্য হয়ে আমার জবের পাশাপাশি হচ্ছে গিয়ে সেই ভোকাবই কিন্তু মুখস্থ করছি। হ্যাঁ, আমি কয়েকটা রিসোর্স দেখছিলাম, যেমন আমার লাস্ট আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল ফরহাদ হোসেন মাসুমের ভোকাবিল্ডারটার সাথে। এই বইটা আমার কাছে চমৎকার লাগছিল। ইনফ্যাক্ট আমি যতটুকু ভোকাবুলারি শিখছি তার 100% না হোক 99% ক্রেডিট এই বইটার।
কারণ এই বইটার সাথে একটা সিডি ছিল, ওই সিডিটা দেখে সে খুব চমৎকার ভাবে ওই জিনিসগুলো এক্সাম্পল গুলো দিয়েছিল। এবং আমি খুব প্যারা নিয়ে দেয়ালে ছোট ছোট কাগজে এই ভোকাবুলারি গুলা লিখে, মানি ব্যাগের ভেতরে রেখে, মোবাইলে বিভিন্ন ধরনের সিনোনিম অ্যান্টোনিম গেম খেলে, তারপরে হচ্ছে আমার ভোকাবুলারির যে মানে ভোকাবুলারির যে স্টক সেটারে রিচ করছি। মানে এটা অনেক সময় নিয়ে আমি করছি। সো আমি শিওর আমার মতো বাজে ব্রেন আপনার না। আপনি বিভিন্ন ধরনের নেমোনিক টেকনিক ব্যবহার করেন, যদি ফ্রি টাইম থাকে আপনি মানে সব থেকে বেশি হচ্ছে রিডিং হ্যাবিটে জোর দেন। রিডিং হ্যাবিট যত বাড়াবেন তত বেশি হচ্ছে গিয়ে আপনার তাড়াতাড়ি মানে কি বলেন ভোকাবুলারির একটা স্ট্যান্ডার্ড উঠে যাবে। সো রিডিং হ্যাবিটটা বাড়ানোর চেষ্টা করেন। এখন খুব ভালো একটা মিডিয়াম হচ্ছে পডকাস্ট শোনা। আপনার যদি ইন্টারন্যাশনাল বিভিন্ন ইস্যুস নিয়ে অনেক বেশি আগ্রহ থাকে তাহলে আপনি বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল দেখতে পারেন। আমি কাস্পিয়ান রিপোর্টটা রেগুলার ফলো করি, এর পাশাপাশি ভক্স আছে, এটাও ফলো করি। এই চ্যানেলগুলো আপনি সাবস্ক্রাইব করে রাখেন, দেখবেন আপনার ইন্টারেস্টের সঙ্গে রিলেভেন্ট অনেক কিছু আপনি পাচ্ছেন ওখান থেকে। আস্তে আস্তে সময় লাগবে, একটা ভোকাবুলারি খাতা বানান, ওই খাতায় জিনিসগুলা লিখে রাখেন, দেখবেন আস্তে আস্তে ভোক্যাব বাড়বে। দুজন হ্যান্ড রেজ করেছে, আমি একটু প্রশ্ন নিব। জিয়াদ, আপনাকে পারমিশন দেওয়া হয়েছে, প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ, আমার কোশ্চেনটা হচ্ছে এই থিওরিটিক কোশ্চেন নিয়ে, মানে ক্লাসটা করেছিলাম কিন্তু মানে এখন মানে প্র্যাকটিস করার সময় দেখা যাচ্ছে আমি বলছিলাম যে মানে পেসেস থেকে কোনো ওয়ার্ড পিক করতে পারবো না। আরেকটা হচ্ছে যে আমরা যদি এই কোশ্চেন গুলা যেগুলো আছে সেই কোশ্চেন গুলা থেকে যদি আমরা ওয়ার্ড পিক করি, মানে যে কোশ্চেন গুলো যেমন বলা হয়েছে হোয়াট ইজ দ্য পেসেস অ্যাবাউট, আমি যদি বলি যে দ্য পেসেস অ্যাবাউট, মানে এইরকম শর্ট ওয়ার্ড গুলা বা আরো কিছু যদি আমার টেকনোলজি রিলেটেড যদি বলে তো এরকম ভাবে যদি সেগুলা কম পাবার সম্ভাবনা আছে। আচ্ছা, আমি আপনার কোশ্চেনটা পুরোপুরি শুনিনি, আমি একটু রিপিট করি, আপনি দেখেন সিমিলারিটি পান কিনা, আমি ধরতে পারছি কিনা। আপনি জানতে চেয়েছেন যে ভাইয়া আমাদের ইনস্ট্রাক্ট করা হয়েছে যে প্যাসেজের যে সব ওয়ার্ড ব্যবহার করা হয়েছে বা কোশ্চেনে যে ওয়ার্ড গুলো ব্যবহার করা হয়েছে এগুলো যাতে আমরা ব্যবহার না করি আমাদের রাইটিং এর ক্ষেত্রে। সেক্ষেত্রে যদি আমরা এগুলো ইউজ করি নাম্বার কম পাওয়ার সম্ভাবনা আছে কিনা, এই তো প্রশ্ন নাকি? জি জি, মানে আচ্ছা, আমি বিশেষ করে অ্যান্সার হচ্ছে দিচ্ছি। কোশ্চেন থেকে, মানে পেসেস থেকে, হ্যাঁ পেসেস থেকে না নিই কিন্তু হচ্ছে কোশ্চেন থেকে যদি ওয়ার্ড গুলা নিয়ে হচ্ছে স্টার্ট করি। হুম হুম। আচ্ছা, এটার ব্যাপারটা হচ্ছে কি ভাইয়া, আপনি ডেফিনেটলি কোশ্চেন থেকে থিম নিতে পারবেন, হুবহু এভাবেও অ্যান্সার করতে পারবেন। কিরকম, ধরেন একটা প্রশ্ন আছে হোয়াট ইজ দ্য থিম অফ দ্য প্যাসেজ, এইটার অ্যান্সার আপনি এভাবে করতে পারেন দ্য থিম অফ দ্য প্যাসেজ ইজ, ধরেন প্যাসেজটা হচ্ছে গিয়ে কি রিলেটেড, প্যাসেজটা হচ্ছে গিয়ে আহ কি বলে ইমিগ্রেন্ট মাইগ্রেশন রিলেটেড ধরেন একটা প্যাসেজ আছে। সো আপনি বললেন দ্য থিম অফ দ্য প্যাসেজ ইজ মাইগ্রেটিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এরকম ধরেন আপনি লিখলেন টু অ্যানাদার। আরেকজন এই কোশ্চেনটারই অ্যান্সার দিল এভাবে যে দিস প্যাসেজ ডিলস উইথ দ্য মোস্ট অ্যালার্মিং প্রবলেম, দ্য মোস্ট অ্যালার্মিং problem of this decade, which is migration, and that is the overall outline of this passage. এটাই আপনি বেশি নাম্বার দিবেন না এটাই আপনি বেশি নাম্বার দিবেন, আপনি বলেন। সেকেন্ডটাতে অবশ্যই এটার মধ্যে হ্যাঁ, সো দুইটা ইউনিকনেসটা। কিন্তু দুইটা কিন্তু ভাইয়া একই জিনিস বলেছে, কিন্তু এ যেটা বলেছে সেটা দেখেই বোঝা যাচ্ছে যে তার ইংলিশের স্ট্রেংথ দুর্বল, এজন্য সে হচ্ছে প্যাসেজ থেকেই ওয়ার্ড পিক করতেছে। সো এই জিনিসটাই আপনারা ট্রাই করবেন, থিম সিমিলার রাখতে, মানে প্যাসেজ থেকে মানে সরি কোশ্চেন থেকে ওয়ার্ড পিক না করতে। যদি একদমই মাথায় না আসে তাহলে করে নিয়েন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন সেটা হচ্ছে, হ্যালো,
হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, হ্যাঁ, সেটা হচ্ছে যে আমরা এখন হচ্ছে মোটামুটি হচ্ছে থিমেটিক কোশ্চেন প্লাস মানে মডেল কোশ্চেনের 100 মার্ক কমপ্লিট করে ফেলছি। তো হচ্ছে আমরা এখন প্র্যাকটিসটা যে করব, যে আমরা বিভিন্ন বইয়ের মধ্যে দেখা গেছে মডেল কোশ্চেন গুলা আছে। সেক্ষেত্রে এই মডেল কোশ্চেন গুলা কিভাবে প্র্যাকটিস করে তারপর হচ্ছে আবার দেখা যাচ্ছে তাদের যে সলিউশন সেগুলোর সাথে অবশ্যই আমাদেরটা মিলবে না। তো এগুলা হুম হুম। জাস্টিফাই প্লাস হচ্ছে মানে কিভাবে ওভারঅল এই জায়গাটার মধ্যে মানে প্রিপারেশনটা নিতে পারি, যে আমি হচ্ছে যাতে এটাতে আর একটু প্র্যাকটিস করার ইয়া পাই, মানে আচ্ছা, বুঝতে পারছি আমি সুযোগ আপনার পাই আর কি প্রশ্নটা। এরকম। ফার্স্ট থিং হচ্ছে মানে কি, আপনি টাইম ধরে করবেন, টাইম বাজেট ধরে আপনি সলভ গুলা করবেন। করবেন হচ্ছে গিয়ে বাজারে যা বই আছে তাই থেকে উত্তরণের বই থাকতে পারে, অন্যান্য বাজারের বই আছে, আপনার ওরাকলের বই আছে, তারপরে আরো কি কি বই আছে। আমি বাজারের বই আসলে সেরকম পড়তাম না, তো নাম মাথায় আসতেছে না। ওরাকলের বই আছে, আরো কি কি জানি বই আছে, লেকচারের মনে হয় বই আছে, এরকম কিছু প্রকাশনীর বই আছে। এগুলো থেকে আপনি রিডিং কম্প্রিহেনশন পিক করতে পারেন, সমস্যা নাই। যেটা প্রবলেম এটা হচ্ছে গিয়ে আপনাদের থিমেটিকের অ্যান্সারের সাথে বইয়ের থিমেটিকের অ্যান্সার ম্যাচ করবে না। হ্যাঁ, অ্যাসিউরেন্স ভালো বই, অ্যাসিউরেন্সটা আমি দেখছিলাম। ইনফ্যাক্ট অ্যাসিউরেন্স থেকে 40-এর হচ্ছে গিয়ে রিডিং কম্প্রিহেনশন হুবহু কমনও এসেছিল। সো যেটা বলতেছিলাম, যে আপনারা যে অ্যান্সার গুলা করবেন আর বইয়ের যে সলিউশনের অ্যান্সার দিবে এটা কখনোই সিমিলার হবে না। আপনারা যেটা করবেন, আমাদের যে ইনস্ট্রাকশন গুলো আছে এগুলা ফলো করে অ্যান্সার গুলা করবেন। পাশাপাশি আপনাদের ফ্রেন্ড সার্কেলের ভেতরে যারা উত্তরণে কোচিং করেছে আপনাদের সাথে একই ব্যাচে, এরকম 2-3 জনকে আপনি পিক করে আপনারা গ্রুপ স্টাডি করার এক একটা গ্রুপ খুলে নিতে পারেন। দেখেন যেটা হয়, আমার মেসেজটাই আপনি যেভাবে রিসিভ করবেন আরেকজন একটু অন্যভাবে রিসিভ করবে, এবং তার ফলশ্রুতিতে দেখা গেছে কিছুটা ডাইভার্সিফিকেশন আসবে। যখন নিজেরা আলোচনা করবেন তখন বেস্ট সলিউশনটা খুঁজে নিতে পারবেন। ফর এক্সাম্পল, আমি 41-এর উত্তরণের সাথে ক্লাস নিছি, আবার 41-এর সময় আমি আমার যাতে হচ্ছে গিয়ে প্রিপারেশনটা একটু আপ টু ডেট থাকে, আমি নিজে উত্তরণে মডেল টেস্ট দিতাম, অন্য নামে রেজিস্টার করে আমি মডেল টেস্ট দিতাম। সো 41st-এই দেখা গেছে আমার খুব ক্লোজ একটা ব্যাচমেট ছিল আইবি এর, ও পরীক্ষা দিত মডেল টেস্ট। আমরা মোস্ট অফ দা টাইম দেখা গেছে যে আমাদের যে পরীক্ষার খাতা দেখানো হইতো, আমি বাইরের কিছু প্র্যাকটিস করার সেরকম সময় পাইনি যেহেতু জবে ছিলাম, কিন্তু আমাদের যে খাতাগুলো দেখে দেয়া হতো এগুলোরে আমরা ক্রিটিক্যালি হচ্ছে গিয়ে ক্রিটিসাইজ করতাম। অর্থাৎ দেখা গেছে যে যে নাম্বারটা দিছে উত্তরণ থেকে এটা বেশি দিল না কম দিল, অ্যান্সারটা আরো কি বেটার হতে পারতো, ওর খাতাটা আমি দেখতাম, ও আমারটা দেখতো। আরো এরকমের উত্তরণে যারা ভালো করতো, টপার ছিল, এদের ভেতরে যারা ছিল আমাদের পরিচিত, তাদের রেফারেন্স খাতাগুলো আমরা দেখতাম, এবং ওখান থেকে আমরা জাজ করতাম যে হোয়াট কুড বি দ্য বেস্ট সলিউশন ফর দ্য এক্সামিনেশন। এক্সামে আমরা কিভাবে বেস্ট অ্যান্সারটা করব ওখান থেকে নিজেরা ডিসকাস করে সলিউশনটা বের করতাম। সো আপনাকে সাজেস্ট করবো আপনি এরকম গ্রুপে স্টাডি করার মতো এমন কাউকে খুঁজেন যার প্রিপারেশনটা আপনার থেকে একটু ভালো অথবা আপনার মতন, যে আন্ডার গ্রাডে আপনার স্ট্যান্ডার্ডের স্টুডেন্ট ছিল। কজ খুব বেশি ভালো স্টুডেন্ট হলে আপনার প্রবলেমস গুলোরে নিয়ে সে হয়তো বা মকারি করতে পারে। সো আপনার স্ট্যান্ডার্ডের 2-3 জন যদি আপনি পার্টনার খুঁজে নিতে পারেন, তাদের যদি ইংলিশটা স্ট্যান্ডার্ড লেভেলে হয়, তাহলে আপনি এগুলার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কি হতে পারে, পাশাপাশি আমাদের সলিউশন গুলো, আমাদের সাজেশন গুলো কতটুকু তারা পিক করতে পারছে এটা বুঝতে পারবেন। মানে এটাই হচ্ছে আমার জানা সলিউশন। আসলে এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন। সো আপনার জন্য শুভকামনা রইল। তো ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে ভাইয়া। অধিকারী, আপনাকে পারমিশন দেওয়া হয়েছে, আনমিউট করে প্রশ্ন করতে পারেন। ভাই আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, ভাইয়া বলেন। ভাই আমার প্রশ্নটা হচ্ছে, আমরা যখন অফিসিয়ালি কোনো লেটার লিখি তখন চারপাশে 1 ইঞ্চি মার্জিন রেখে মাঝে যে কোর জায়গাটা থাকে ওখানে লিখি। তো মানে হুম হুম। পরীক্ষার খাতাতেও কি এরকম আমরা চারপাশে একটা স্পেস 1 ইঞ্চি এরকম রেখে শুধু কোর পয়েন্টে লিখবো এরকম করব, নাকি মানে ভাই- অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম লিখি ওরকমই লিখবো? ভাইয়া বিসিএস এর খাতার মার্জিন দেয়া থাকে, ফার্স্ট থিং দেয়া থাকে কতটুকু, শুধুমাত্র লেফট সাইডে 1 ইঞ্চি জায়গা আর উপরে 1 ইঞ্চি জায়গা দিয়ে মার্জিন দেয়া থাকে। এপাশে আপনার মার্জিন দেওয়ার কোনো প্রয়োজন নাই, এপাশে মার্জিন দেওয়ার কোনো প্রয়োজন নাই। অর্থাৎ খাতায় যা মার্জিন দেওয়া আছে ওইটা ফলো করেই আপনি লিখে যাবেন। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে।
রমজান ভাই, আপনাকে পারমিশন দেওয়া হয়েছে, প্রশ্ন করতে পারেন আনমিউট করে। ভাইয়া আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, এখন শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা ভাইয়া, আমার কোশ্চেন হচ্ছে যে আমাদের থিমেটিক কোশ্চেনে হোয়াই দিয়ে যে সব কোশ্চেন থাকে, তো এটা যদি আমরা প্রথমে উত্তরের ব্যাখ্যা করে যে এই কারণে হয়েছে, শেষে যদি লিখে দেই যে এই জন্য এটা করা হয় বা এই জন্য এটা বলা হয়, এটা কি শেষে কি লেখা যাবে? অবশ্যই লেখা যাবে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। ইনফ্যাক্ট লেখাটাই অ্যাপ্রোপ্রিয়েট। ওকে ভাইয়া, ধন্যবাদ। ওকে, ভালো থাকবেন। আচ্ছা, আর কারো প্রশ্ন নাই? আমার হচ্ছে গিয়ে চ্যাট বক্সে কিছু প্রশ্ন ছিল, অ্যান্সার করে দিচ্ছি। গত এক্সাম, সরি ভাইয়া, আমার এখন খুব ফ্রাস্ট্রেটেড লাগতেছে। গত এক্সামে থিমেটিক কোশ্চেনে পাইছি 45-এ 32.5। হাইয়েস্ট মার্কেট চিন্তা করে এটা অনেক কম। এখনো মনে হয় আমি ইংলিশ কিছুই পারি না। আপনি ইংলিশ কিছুই পারেন না এটা আমার মনে হয় না। ইনফ্যাক্ট আপনি ক্লাসে খুব অ্যাক্টিভ একজন পার্টিসিপেন্ট। আপনি সবসময় আমি কোয়েশ্চেন করলে জবাব দেবার চেষ্টা করেন। কিছুই পারেন না এরকম আমার মনে হয় না। কিছুটা উইকনেস থাকতে পারে আপনার, বাট সেটা আপনি কাটিয়ে উঠতে পারবেন। দেখেন, প্রত্যেকটা স্টুডেন্ট সব সাবজেক্টে ভালো হয় না। যেমন আমার রিটেনে এইসের জায়গা ছিল ইংলিশ, ম্যাথ এবং সায়েন্স। আমি বাংলাদেশে খুবই দুর্বল স্টুডেন্ট। কিরকম দুর্বল? আমি 38-এর মার্কশিট তুলছিলাম, তো বাংলাদেশে আমি পেয়েছিলাম মাত্র 108। এবং আমি কখনোই বাংলাদেশের 10টা কোশ্চেন শেষ করে আসতে পারতাম না। আমি বাংলাদেশের সবসময়ই দেখা গেছে যে 38-এ যেটা হয়েছিল 6 সেট ভালো অ্যান্সার করছি, লাস্টের 4 সেট হচ্ছে খুবই বাজে অ্যান্সার করছি। সো যখন আমি 41-এ মডেল টেস্ট দিতাম, আমার মানে ফোকাসই ছিল যে যে করে হোক এই 108-কে আমার 120-এ নিতে হবে বাংলাদেশে। আর ইন্টারন্যাশনালে আমি মনে হয় 54 পেয়েছিলাম যতদূর মনে পড়ে 38-এ মার্কশিটে। আমার টার্গেট ছিল এটাকে যেভাবে হোক 60-তে উঠাতে হবে। সো আমি কিন্তু কন্টিনিউয়াসলি এই জায়গাগুলোতে নিজেকে পালিশ করার চেষ্টা করেছি। ওভার আ সিঙ্গেল ডে আমি কখনোই 120 তুলতে পারিনি। ইনফ্যাক্ট আমার যে ওই ছোট ভাইয়ের কথা বললাম, আমার আইবি এর ব্যাচমেট, ও মানে একাডেমিক্যালি আমার আইবি এর ব্যাচমেট ছিল, কিন্তু আন্ডারগ্রেডে আমার এক ব্যাচ জুনিয়র ছিল। তো ও কিন্তু দেখা গেছে যে সব সময় বাংলাদেশে 125 130 এরকম পেতো, ইনফ্যাক্ট টপারদের কাছাকাছি থাকতো। আমি সব সময় চেষ্টা করতাম ওরে ফলো করার, কিভাবে ওর কাছাকাছি যেতে পারি। দেখেন, আপনারা বলবেন যে উত্তরণের কাউকে চিনি না। যদি না চিনেন এটা আপনার ব্যর্থতা। উত্তরণের একটা গ্রুপ আছে, ওখানেও যদি আপনারা এই ব্যাচের এরকম পরিচয় দিয়ে দেখা গেছে পোস্ট দেন, সবাই পার্টনার খুঁজে, তার পিআর কে এটা খুঁজে। সবসময় দেখা গেছে আপনার আপনার ইনস্টিটিউশনের কারা উত্তরণের সাথে ইনভলভড আছে, বা উত্তরণই হতে হবে নট নেসেসারি, অন্য কোথাও কার বিসিএস প্রিপারেশন ভালো এটা আপনার খোঁজ নিতে হবে। দুই একজন স্টাডি পার্টনার আপনার লেভেলের না পেলে আপনি বিসিএস এ ফোকাস থাকতে পারবেন না, ফর অবভিয়াস রিজন। বিসিএস একা পড়ার জিনিস না, এটা গ্রুপ নিয়ে পড়ার জিনিস। তো যেটা বলতে চাইছি, আমার কিন্তু বাংলাদেশ ভালো ছিল না একদিনে, আস্তে আস্তে আমি ভালো করছি। এবং ফাইনালি দেখা গেছে আমার এই যে যার সাথে প্রিপারেশন নিছি ও 41-এ ক্যাডার পাইছে, ওর সমবায় ক্যাডার আসছে, আমার পুলিশ ক্যাডার আসছে। এখন যে ব্যাপারটা নিয়ে এই কথাটা ছিল সেটা হচ্ছে গিয়ে, আপনি হয়তো বা দেখতেছেন এখন আপনি 32.5 পাচ্ছেন, যে এখানে 38 পাচ্ছে, 40 পাচ্ছে, এরকম কারোর খাতা আপনি দেখার চেষ্টা করেন। এরকম যাদের প্রিপারেশন তাদের খুঁজেন। এটা খুঁজে আপনারই বের করতে হবে। আপনি যদি ডিইউ, জেইউ, বুয়েট এসব জায়গার স্টুডেন্ট হন তাহলে এটা খুবই ইজি। যদি একটু এমন ইউনিভার্সিটি স্টুডেন্ট হন যেখানে বিসিএস এর কালচারটা একটু কম, তাহলে আপনার একটু পরিশ্রম করতে হবে, বাট আপনি খুঁজে পাবেন। এরা মানে অন্ধকারে নাই, এদেরও কোনো না কোনো নেসেসিটি আপনার দ্বারা ফুলফিল হতে পারে। সো একটু ট্রাই করেন নিজেদের একটা কমিউনিটি বিল্ড করার। সামারিতে 11.75 কেমন মার্ক? খারাপ না ভাইয়া, 12 থেকে 14 স্ট্যান্ডার্ড নাম্বার, আপনি 12-র খুব কাছাকাছি পেয়েছেন। আপনারা পরীক্ষার যে খাতাগুলো দেয়া হয় সেখানে চেষ্টা করবেন এটা দেখার যে আপনাদের কি পরিমাণ স্পেলিং মিস্টেক ধরতেছে, বা কোনো মেজর ব্লান্ডার ধরতেছে কিনা, এই জিনিসগুলো একটু ফলো করার চেষ্টা করেন, ঠিক আছে? খাতায় যদি লিখে দেয়, ফিডব্যাকটা দিয়ে দেয় ওভাবে, তাহলে তো খুবই ভালো। ঠিক আছে?
সো প্রিপারেশন নিতে থাকেন, তারপরও আমি কিন্তু আপনাদের বলছি যে আমাকে মেইল করতে পারেন। আমি যেহেতু এখন মোটামুটি ফ্রি আছি, আপনাদের মেইল করলে আমি মানে যখন মেইল পাই স্টুডেন্টদের কাছ থেকে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করি। সো কোনো ধরনের কোয়ারিজ থাকলে, কোনো ধরনের লেখা টেখা যদি চেক করে দিতে হয় আমাকেও মেইল দিয়েন, আমি দেখে দিব না। আপনাদের খালি মেইল অ্যাড্রেস দিয়ে মেইল অ্যাড্রেসটা হারায় ফেলেন। ইভেন আপনারা উত্তরণের যে পেজটা আছে ফেসবুক, ওখানে লিখেও যদি দেন আমি মোরাললেস চেক করি, আমি চেক করে দিব আপনাদের। ঠিক আছে, এই মেইল অ্যাড্রেস দেয়া আছে। ভাইয়া ভোকাবে নাম্বার না আসলে ভোকাব পড়তে হবে। ভোকাবে নাম্বার আসার একমাত্র সলিউশন হচ্ছে আপনার ভোকাবে স্টক বাড়াতে হবে, এখানে আর কোনো সলিউশন নেই। এটার কোনো সলিউশন নেই, এখানে আমাদের কিচ্ছু করার নেই, আপনার পড়তে হবে, এটাই সলিউশন। ট্রান্সলেশনের যখন ক্লাস নিব ভাইয়া তখন ট্রান্সলেশন রিলেটেড আলোচনা করব। ওকে, আজকের মতো বিদায় নেই তাহলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইলো, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া শুনতে পাচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, মনে হয় কারো কোনো কোর্সের নেই ভাইয়া, তাহলে কি আমরা শেষ করে দেবো আজকে ভাইয়া? জি জি ভাইয়া, শেষ করতে চাচ্ছি। ওকে, ঠিক আছে ভাইয়া। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। অসংখ্য ধন্যবাদ ভাইকে খুব সুন্দরভাবে আপনাদের ক্লাসটা নেওয়ার জন্য, আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে ক্লাসটা করার জন্য। যেহেতু কারো কোনো কোর্সে নেই, তাহলে আজকের ক্লাসটা এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।